কিনা প্রত্যেকেরই আশা করি উপকার হবে। তো আমি বিবারিত ভাইকে প্ল্যাটফর্মটি দিচ্ছি। বিবারিত ভাই আপনি নিবেন এবং সবার পক্ষে যেভাবে শুরু করলে ভালো হয় সেভাবে আপনি স্টার্ট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। বিবারিত ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমরা শুরু করতে পারি তাহলে। জি, হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিন। ওকে, তো কেমন আছেন সবাই? আমার মনে হয় সবাই ভালো আছেন। একসাথে বলতে গেলে দেখা গেল ভালো আছি ভালো আছি একটা সাউন্ড হয়ে যাবে। আমি আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকে দিনে কিছু একটা শিখবো। প্রথমে বলে রাখি, পরিচয় পর্বটা আসলে এই সেশনে সম্ভব না। আমরা ফার্স্ট ক্লাসে পরিচয় পর্বটা হয়ে নিব। আমি আমার ছোট করে একটা পরিচয় দেই। আমার ফুল নাম হলো বিভাস বাইন, বাসা হলো খুলনা। আমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে পড়াশোনা শেষ করছি। আর 2019 সাল থেকে মূলত আমি ফ্রিল্যান্সিং জগতের সাথে যুক্ত। এরপরে নর্মালি জানেন যে ফ্রিল্যান্সিং করতে হলে কম্পিউটার থাকতে হয় এবং কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে অনেক বেশি জানতে হয়, তাহলে সে দ্রুত তত বেশি আগাতে পারে। তো সেই হিসেবে আমি তানবীর একাডেমি, তানবীর ভাইয়ের সাথে আমি ব্যাস 8-এ যুক্ত ছিলাম। তখনও এমন হতো যে মানে এতটা কাজের প্রেশার থাকতো যে কাজ মানে ক্লাস দেখতেছি কাজ করতেছি এরকম অবস্থা। পরে ভিডিও দেখে নিতে হতো, ম্যানেজ করতে হতো, এইভাবে এইভাবে কোনোভাবে আমাকে ম্যানেজ করতে হতো। যাই হোক, সেটা আমি রিকভারি করে এখন কম্পিউটার ফান্ডামেন্টাল তখন থেকে অনেক বেশি দক্ষতা অর্জন করছিলাম, যে কারণে আজকে দিনে যে কোনো বিষয়ে খুব বেশি আটকায় না। সো আমরা যেহেতু ভাই একটু আগে বলল যে আমরা অনেকে আছি যে অলরেডি তানবীর একাডেমির এক্সেল ওয়ার্ডের ব্যাচ কমপ্লিট করছি। সো আমার মনে হয় সেক্ষেত্রে আমরা অনেক বেশি জানি যে কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে। তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি যে আটকাবে ফ্রিল্যান্সিং করতে কি এমন না। আমরা যে কোনো সেক্টরে আস্তে আস্তে যাইতে পারি, আমাদের যতটুকু যার যেরকম এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিক এই জেনারেশনের সাথে তুলনা করলে এর আগের জেনারেশনে যারা আছেন তারা একটু পিছাই পড়বেন, স্বাভাবিক। তবে চেষ্টা করলে আসলে কোনো কিছু সম্ভব মানে অসম্ভব না। আমার একজন স্টুডেন্ট আছে, উনি আমার মায়ের থেকে মনে হয় বেশি বছর বয়স। উনি চট্টগ্রামের। সো উনি বলছিল, ভাই আমি শুধুমাত্র আপনার ইউটিউবে কোনোভাবে একটা ভিডিও দেখছিলাম, দেখার পর আমি ভাবলাম যে আপনার কাছ থেকেই শিখতে হবে। ও যাই হোক, ছোট ছোট করে প্রতিটা ক্লাসে তো গল্প করব ফ্রিল্যান্সিং সম্পর্কে, এবং লাস্টে আপনাদের আহ, যত কোর্সেন আছে ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সিং জগৎ নিয়ে, অনেকে বলেন কাজ পাওয়া যায় না, অনেকে বলেন অমুক সমস্যা তমুক সমস্যা ইত্যাদি ইত্যাদি। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, সো আমি একটু ডিসপ্লে শেয়ার করে আপনাদেরকে এই সেশনে বেশ কিছু দেখানোর চেষ্টা করি, এবং আপনারা কোর্সেনগুলো নোট করে রাখতে পারেন। আপনাদের যতগুলো কোর্সেন আছে, পাশাপাশি আজকে ক্লাসে যখন আমরা আসলে শিখবো, শেখার পরেও তো আমাদের এই থেকে অনেক কোর্সেন আসতে পারে। সো আপনারা একটু নোট করে রাখতে পারেন সেটা। আমার ডিসপ্লে যদি দেখা যায়, জাস্ট একজন একটু রিপ্লাই দিয়ে আমার ডিসপ্লে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা জয়েন হবেন তারা একটু আপনাদের সাইড থেকে যদি আওয়াজ আসে একটু মিউট হয়ে থাকবেন, তাহলে একটু সুবিধা হয়। নাহলে দেখা যাবে আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাবে। রিকোয়েস্ট থাকবে সবার কাছে। বেশ, ওকে, সো থ্যাংক ইউ ভাই। আমিও এই কথাটা বলতে ভুলে গেছিলাম, কারণ সাইড টক হলে আসলে কথা বলতে বা বোঝাতে অসুবিধা হয়। সো আমরা আমাদের কোর্সের মডিউলটা অলরেডি সবাই দেখতে পাচ্ছি, এবং আমি এখানেও জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। সো ওকে, সো আমরা আমাদের কোর্সের মডিউলে যতটুকু দেখতে পাচ্ছি, এখানে প্রথমে একেবারে বেসিক কিছু বলা আছে, তারপরে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়া থাকবে, এটা বেসিক থাকবে, এবং তারপরে মাইক্রোসফট এক্সেল থাকবে। দেন যেহেতু এক্সেল শিখবো, সো গুগল শিট কেন নয়। সো গুগল শিট খুব খুব বেশি মানে আমি পার্সোনালি সত্যি কথা বলতে এক্সেল থেকে
প্রসেনজিৎ ভাই সবাইকে একটু মিউট করে দেওয়া যায় কিনা দেখেন তো। ওকে, সো আমি পার্সোনালি গুগল শিট এক্সেল থেকে গুগল শিটে বেশি কাজ করতে পছন্দ করি। অলরেডি আমার স্টুডেন্টরাও অনেকে জয়েন করছেন, তারা অলরেডি বিষয়টা জানেন যে আসলে গুগল শিটে কেন আসলে কাজ করতে হয়। দেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে এটা খুব বেশি কিছু শেখাবো না, তবে এই কোর্সে সব থেকে বেশি থাকবে পার্ট 6-এ। ওকে, সো পার্ট 6-এর বিষয়টা কি থাকবে? পার্সোনাল ব্র্যান্ডিং, যেখানে লিঙ্কডইন থাকবে উইথ এআই টুলের ব্যবহার থাকবে। সো আপনারা অনেকে জানেন যে এআই অনেক বেশি আসলে হইচই ফেলাইছে বর্তমান বিশ্বে এআই দিয়ে। আচ্ছা আচ্ছা, প্রসেনজিৎ ভাই একটু বিভাস ভাইকে হোস্ট দিয়ে তারপর সবাইকে মিউট করেন। সরি, আমরা একটু ঝামেলা হচ্ছে আমাদের এন্ড থেকে, দুঃখিত। ওকে ওকে, আমার সাইডটা থেকে মিউট হয়ে গেছিলো মেবি। আচ্ছা, যেখানে ছিলাম পার্ট 6-এ আবার যাই, এখানেই কথা বলতেছিলাম। সো এই কোর্সের সব থেকে বড় বিষয় হলো পার্সোনাল ব্র্যান্ডিং উইথ লিঙ্কডইনের সাথে আমরা এআই টুলের ব্যবহার শিখব। এইখানে ব্যাপার কি, পার্সোনাল ব্র্যান্ডিং খুব বেশি প্রয়োজন হয় আমরা যদি ফ্রিল্যান্সার হতে চাই। তাহলে একটা কথা বলি, যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছি, সো আমরা যারা ফ্রিল্যান্সার হতে চাই তারা 3টা বিষয়ে স্কিল অর্জন করব। ফার্স্ট আমরা আমাদের যে বিষয়টা নিয়ে শিখতে চাচ্ছি সেটা শিখব, এবং দ্বিতীয় স্কিলটা অর্জন করব মার্কেট প্লেস নিয়ে। কেন মার্কেট প্লেস নিয়ে করব আমি লাস্টের দিকে মানে এই সিলেবাসের লাস্টের দিকে একটু দেখানোর চেষ্টা করব। এবং নেক্সটে আমরা যেটা স্কিল অর্জন করার চেষ্টা করব আউট অফ মার্কেট প্লেস নিয়ে। ওকে, কারণ মার্কেট প্লেসে এক কথায় বলতে পারি যে এখানে আমরা যতজন উপস্থিত আছি, আমরা যদি সবাই একসাথে জয়েন করি, তাহলে সাপোজ 100 ধরে নিলাম এখানে 100 জন আছে, এখন 100 জন যদি একসাথে জয়েন করি, এখান থেকে প্রথম সপ্তাহে হয়তো 5 জন কাজ পাবে, তার বেশি পাবে না, এটা বাস্তব সত্য, মেনে নিতে হবে। তারপরে আস্তে আস্তে বুঝিনি, আমার স্ক্রিন শেয়ার করা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারের পারমিশনটা অফ করা হয়েছে, যদি একটু দেখতেন। ডান আমি স্ক্রিন শেয়ার পারমিশন দিয়ে দিয়েছি। ওকে, সো আমরা এখানে ছিলাম পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলতেছিলাম। সো লাস্টে যেটা বললাম আউট অফ মার্কেট প্লেস খুব খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমরা যারা বলি যে মার্কেটে আসলে কাজ নাই, ফাইবারে সংখ্যায় সেলারের সংখ্যা বেশি, বায়ারের সংখ্যা কম, বা আপওয়ার্কে সেলারের সংখ্যা বেশি, বায়ারের সংখ্যা কম, বাট এর থেকেও যে একটা বড় মার্কেট প্লেস আছে লিঙ্কডইন, সেইটা হয়তো বা আমরা অনেকে জানি না। ওকে, সো আমরা যদি মনে করি যে ফাইবার আপওয়ার্কের জন্য আমরা বসে থাকবো, সো তারা আসলে ভুল কাজ করবো। ওকে, আমরা লিঙ্কডইনটাকে সব থেকে বেশি গুরুত্ব দিব। এবং আপনাদের জানা আছে কিনা জানি না যে লিঙ্কডইনে যদি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে জব অফার করবে এসে। ওকে, আমার অ্যাভেলেবেল কাজ আছে লিঙ্কডইন থেকে জব অফার করে। যেরকম লাস্ট টাইম আমি লিঙ্কডইনে একটা মাত্র পোস্ট করছিলাম লিড জেনারেশনের উপরে, ওই একটা পোস্ট থেকে আমি 5টা ক্লায়েন্ট পাইছি, যার ভিতরে আমি 3টা ক্লায়েন্টের কাজ কমপ্লিট করছি, আর 2 জনের সাথে ওইভাবে প্রাইসে যাই নাই, যে কারণে ওইভাবে কমপ্লিট। যেটা বলতেছিলাম যে ফাইবার আপওয়ার্ক আমরা যদি জেনে থাকি যে শুধুমাত্র ফাইবার আর আপওয়ার্ক আছে পৃথিবীতে, তাহলে আসলে ভুল ধারণা। আরও অনেকগুলো ফ্রিল্যান্সিং সাইট আছে যার ভিতরে সব থেকে বেশি বায়ার থাকে লিঙ্কডইনে, তবে লিঙ্কডইনটাকে আমরা আউট অফ মার্কেট প্লেস হিসেবে ধরি, এবং আউট অফ মার্কেট প্লেস হিসেবে আমরা এখানে বেশি বেশি স্কিল অর্জন করব। ওকে, খুব গুরুত্বপূর্ণ লিঙ্কডইনে আসলে প্রোফাইলটা প্রফেশনালি সাজানো। ওকে, তবে আমি রিকমেন্ড করব আপনাদের অবশ্যই হয়তোবা লিঙ্কডইন প্রোফাইল আছে, সেটাকে দেখে দেখে সেট আপ করবেন। ওকে, এরপরে আমরা যেটা শিখব, আচ্ছা, এআই টুলের ব্যবহার কথা বলতেছিলাম। যেহেতু আচ্ছা, আমরা মেবি একটা কমন ডায়লগ শুনছি যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি। ওকে, সো লাস্ট টাইম আমি আমার স্টুডেন্টকে দেখাচ্ছিলাম যে এআই টুল দিয়ে কিভাবে আমরা ডাটা এন্ট্রি করি, মানে আমাদের এইখানে যত কাজ করব বেশিরভাগ এআইয়ের হেল্প নিব। ওকে, সো এআইকে আমরা আমাদের মতো করে করতে বলবো। ওকে, এআইকে আমরা যে কোনো কিছু করতে বলতে পারি। ওকে,
কিন্তু সে কিন্তু সব কিছু পারফেক্টলি দিবে এমন কিছু না, কিন্তু আমাদের মতো করে যদি বোঝাতে পারি তাকে, তাহলে সব কিছু পারফেক্ট দিবে। ওকে, আমরা সেই বোঝানোর স্টাইলটা শিখবো যে কি বললে, কিভাবে বললে এআই আমাদেরকে পারফেক্টলি রেজাল্ট দিতে পারে। ওকে, সো যদিও আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব, পেইড ভার্সনে আরও বেশি সাপোর্ট পাবো, বাট আমাদের শুরুতে অত বেশি সামর্থ্য নেই যে পেইড ভার্সন ব্যবহার করা। তবে ফ্রি ভার্সনে আমরা আমাদের এআইকে যেভাবে মানে পরিচালনা করতে বলবো আমাদের সেইভাবে রেজাল্ট দিবে। তবে হ্যাঁ, মাঝে সাঝে একটু ঝামেলা করবে, তবে সেটা আমরা ধরতে পারবো যে এই এই জায়গায় সমস্যা হচ্ছে, এই জায়গায় প্রথম দিকে হয়তো বা সমস্যা হবে, বাট পরবর্তীতে সেটা মেকআপ করতে পারবো। সো আমরা নেক্সট যেটা দেখবো ফাইল কনভার্সন। ওকে, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ফাইল কনভার্সনে আমরা যে কোনো ফাইলকে অফার ফাইলে কনভার্ট করতে পারি। ওকে, তো এটা একেবারে বেসিক, বাট এইখানেও অনেক অ্যাডভান্স লেভেলের কিছু আছে। যেরকম আমি যদি একটা পিডিএফকে এক্সেলে কনভার্ট করতে চাই, তাহলে অনেক ধরনের পিডিএফ আছে, কিন্তু পিডিএফ কিন্তু শুধুমাত্র এক ধরনের হয় না। যেরকম কিছু পিডিএফ থেকে আমরা ডিরেক্ট কপি করতে পারি, কিছু পিডিএফ থেকে আমরা কপি করলেও ভেঙে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আমরা সেটাকে কিভাবে ঠিক করব, এইটা আবার এই না যে আমি অনেক সময় নিব। ওকে, সেই টিপসগুলো তো অবশ্যই দেখব। এরপরে কিছু পিডিএফ আছে আপনি একবারেই কপি করতে পারবেন না, মানে ছবি তুলে পিডিএফ করে আমরা যেরকম ক্যাম স্ক্যানার দিয়ে যেটা করি, সো এটাকেও কিভাবে আমরা কনভার্ট করব। ওকে, সো অনেকে আছে ধরে ধরে বসে বসে টাইপ করে, এত সময় আছে আমাদেরকে। ওকে, সো আমরা এখানে ফাইল কনভার্সন নিয়ে অনেক কিছু বিষয় শিখব। তবে সব থেকে বড় বিষয় কি জানেন, আমরা আমাদের ডাটা এন্ট্রি কাজে, লিড জেনারেশন কাজ বলেন বা ওয়েব রিসার্চের কাজ বলেন, এইখানে আসলে যে যত এক্সেলে ভালো, তার জন্য কাজটা করতে তত বেশি সহজ। ওকে, সো যে কারণে আমরা শুরুতে এক্সেলটাকে একটু টাচ দিয়ে আসবো এবং লাস্টে এসে লাস্টে এসে আমরা আমাদের ক্লাসগুলো করব। তাতে যে জিনিসটা হবে যে প্রথমে এক্সেলটা যদি একটু মানে ভালোভাবে শিখে আসি, লাস্টে এসে অত বেশি নাড়াচাড়া করা লাগে না। ওকে, অত বেশি বোঝানোর প্রয়োজন হয় না। দেন আমাদের যত কাজগুলো আছে তার ভিতরে, আচ্ছা, ইমেইল সিগনেচার সম্পর্কে অনেকের ধারণা থাকতে পারে। আমি যদি আমার এখানে ইমেইল সিগনেচারটা একটু দেখানোর চেষ্টা করি, অনেকের হয়তো বা ইমেইল সিগনেচার আছে, নাম শুনেন না এমন হতে পারে। সো আমি কম্পোজের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার একটা সিগনেচার চলে আসছে। এইটা কি, আমরা লাস্টে ইমেইলের বডিতে যাই লিখি না কেন, লাস্টে কিন্তু থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, সাপোজ আপনিও লিখবেন যে আমার ক্ষেত্রে কি হবে, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস বিভাস বাইন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা কিন্তু সবসময় কমন থাকে। সো এই কমন বিষয়টা যদি আপনি এইভাবে সেট করে রাখতে পারেন, যদিও এটা আমি লাস্ট আমার স্টুডেন্টের ক্লাস নেওয়ার সময় দেখাইছি, অত বেশি হয়তো বা প্রফেশনালি তৈরি করি নাই। তো যেভাবে তৈরি করতে হয়, যেভাবে সেট করতে হয়, এই ছোট ছোট বিষয়গুলো মনে হতে পারে ডাটা এন্ট্রি, এটা আবার কি প্রয়োজন ভাই। দিন শেষে কিন্তু আপনাকে আউট অফ মার্কেট প্লেসে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য মার্কেটিংও করতে হবে, তাই না? সো মার্কেটিং করতে গেলে প্রফেশনালি মার্কেটিং ছাড়া কিন্তু আসলে এটা মানায় না। ওকে, আপনি প্রফেশনাল জায়গা আছেন, মার্কেটিংটাও প্রফেশনালি করতে হবে। ওকে, সো এই জন্য আমরা ইমেইল সিগনেচার সম্পর্কে ধারণা নিব, একটা ইমেইল সিগনেচার তৈরি করব এবং আমাদেরও সেটও করব। ওকে, দেন আমরা আসলে ডাটা কোথা থেকে গ্যাদার করতে পারি সেটা নিয়ে কথা বলবো। দেন আমরা শুধুমাত্র ওই যে কপি পেস্ট করব না, ওই যে দিন শেষে একটা কথাই বলবো যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি, আমরা অ্যাডভান্স লেভেলের বেশ কিছু স্ক্রাপিং শিখবো। ওকে, যে স্ক্রাপিংগুলো আপনার মনে হতে পারে যে এটা আবার সাপোজ বোঝানোর জন্য আমি একটা ছোট স্ক্রাপিং দেখাই আপনাদেরকে আমারই একটা ক্লায়েন্টের। ওকে, লিঙ্কটা কোথায়, এই যে লিঙ্কটা, আচ্ছা লিঙ্কটা আমি নিলাম। আমি এই লিঙ্কটা পিন করে রাখছিলাম কারণ এই ইমেইলটা আমি অফলাইনে যখন গোপালগঞ্জে ক্লাস নিতাম তখন এইটা ব্যবহার করতাম। আচ্ছা যাই হোক, এইখানে দেখেন বেশ কিছু ডাটা আছে। ওকে, ক্লাবের নাম আছে 244টার মতো, ক্লাবের ডিটেলস আছে। কি কি আছে একটু বলি। এখানে এটা ক্লাবের নাম আছে, ক্লাবের একজন পার্সনের নাম আছে, দেখে বুঝতে পারতেছি। আর এটা তো ফোন নাম্বার আমরা দেখে বুঝতে পারতেছি, এটা ইমেইল অ্যাড্রেস, এটা ওয়েবসাইট ইউআরএল। সো এখানে আমি যখন কাজ করছিলাম তখন 244টার মতো ক্লাবের ডাটা ছিল। আপনারা কেউ বলতে পারবেন এই 244টা ডাটা আপনাকে কালেক্ট করতে কত সময় নেবেন আপনারা? সাপোজ ধরে নেন এটা কি কালেক্ট করতে হবে সেটা বলি। এটা হলো ক্লাব নেম, এটা হলো ক্লাবের পার্সনের নাম, এটা হলো ক্লাবের ফোন নাম্বার, এটা হলো তার ইমেইল অ্যাড্রেস, আর এটা হলো তার ওয়েবসাইট ইউআরএল। এই প্রত্যেকটা পার্সনের 1 2 3 4 5টার ডাটা কালেক্ট করতে হবে। ওকে, সো কার কত সময় লাগতে পারে কেউ আইডিয়া করতে পারবেন?
মানে একজন একটু যদি রিপ্লাই দেন যে আসলে মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না বা কিছু, একদম নতুন যে আছেন, সে একটু রিপ্লাই দিতে পারেন এই কাজটা করতে কত সময় লাগবে। 244টা বলতে 244টা রো কালেক্ট করতে কত সময় লাগবে। যে কোনো একজন নতুন যে আছেন, যার এক্সপিরিয়েন্স নাই বললেই চলে, আমি তার থেকে শুনতে চাচ্ছি। 2 থেকে 3 ঘন্টা স্যার। 2 থেকে 3 ঘন্টা, গুড, থ্যাংক ইউ। আর এইটা আসলে কাজ করেন 30 সেকেন্ডের কাজ। ওকে, জাস্ট আমি আপনাদের সাথে দেখাই 30 সেকেন্ডের কাজ কিনা। এখানে আমি যখন কাজ করছিলাম 244টা আছে, আমি দেখেন স্ক্রাব করলাম, এখানে এখন 241টা আছে, এক্সেল লিস্ট ডাউনলোড করলাম। ওকে, দেখেন এই যে টাইমটা আপনারা স্টপ ওয়াচ অন করতে পারেন, এখানে এনেবল এডিট করলাম। প্রথমে নর্মালি দেখেন এই যে লিঙ্কটা চলে আসছে, এটা আমাদের কোনোভাবে প্রয়োজন নয়, ডিলিট করে দিলাম। এইটা আসছে ক্লাবের নাম, দেখেন এইটা আমি যেটা বলতেছিলাম, এইটা আসছে ক্লাবের নাম, এই যে ক্লাব। একটু মিউট করবেন, ঠিক আছে, আমার সাইড থেকে বোঝাতে অসুবিধা হয়। দাদা মিউট করে দেন। ওকে, সো যেখানে ছিলাম এটা ক্লাবের নাম আসছে, এটা হলো পার্সনের নাম আসছে, এটা হলো ফোন নাম্বার আসছে, এইটা হলো আবার পুনরায় আসছে, এটা এক্সট্রা দরকার নাই, এটা আবার আসছে ইমেল অ্যাড্রেস, এটা এক্সট্রা আসছে। সো এটা কত সময়ের কাজ বলেন এবার। এই যে ওয়েবসাইট ইউআরএল আসছে, ফোন, আচ্ছা আপনি বলতে পারেন সঠিক আসছে কিনা দেখতে। আর লাস্টেরটা একটু দেখি তো, লাস্টেরটা দেখলে তো মোটামুটি বুঝতে পারবো লাস্টেরটা কি আছে, দেখেন তো একেবারে লাস্টেরটা। এখানে দেখেন এইটা হলো ক্লাবের নাম, এই দেখেন ক্লাবের নাম, তার পার্সনের নাম, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেস, ইমেইলটা অ্যাডমিন সামথিং @ডোমেইন, অ্যাডমিনের ইমেইলটা আছে, আর ওয়েবসাইট। সো সবগুলোই কিন্তু কালেক্ট করা শেষ। তো এই জন্য এখানে এগুলো বলতে পারেন এগুলো সব দেখা যাচ্ছে বলে আমরা অল্প সময় করলাম, কিন্তু আমাদের কিন্তু আরও অনেকগুলো ক্লাস আছে, শুধুমাত্র বেসিক না, এখানে অ্যাডভান্স লেভেলেরও স্ক্রাপিং আছে। যে অ্যাডভান্স লেভেলিং স্ক্রাপিংগুলো আমরা দিয়ে আমরা অনেক বেশি মানে অনেক বেশি ডাটাকে আরও অল্প সময়ের ভিতরে গ্যাদার করতে পারবো। ওকে, সো দেন আছে প্রোডাক্ট লিস্টিং, খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রোডাক্ট লিস্টিং উইথ প্রোডাক্ট রিসার্চ। ওকে, সো এইখানে আমরা আসলে দেখব যে বিশেষ করে amazon.com থেকে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। মূলত আমরা কিন্তু এক্সেল বেশ, আবারও বলি এই যে কাজগুলো করতেছি না, এগুলো কিন্তু সবই এক্সেলেই আমাদের ক্লায়েন্টদের এক্সেল অথবা সিএসভি ফাইলে বেশিরভাগ সময় দিতে হয়। কিছু কিছু আছে এমএস ওয়ার্ডে দিতে হয়, কিছু কিছু আছে পাওয়ার পয়েন্টে দিতে হয়, কিন্তু সেটা সংখ্যায় খুব কম, বিশেষ করে পাওয়ার পয়েন্টের কথা বলতেছি। স্পেশালি যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করে তাদের বিষয়টা তো আলাদা, সেই টুলটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। বাট আমরা আসলে এই ক্ষেত্রে এক্সেলটা সব থেকে বেশি কাজে ব্যবহার করি। যেরকম সিম্পলি যদি বোঝাই যে আসলে এক্সেল কেন শিখবো বা এক্সেলে আসলে কি গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল, আমি এইটাতে আবারও ফিরে যাই। ওকে, কোনোভাবে মনে করেন যে আপনি যখন এখান থেকে স্ক্রাব করলেন তখন এই এই কলামটা আসলো না, এই কলামটা। ওকে, আপনার ফোন নাম্বারের শুরুতে এভাবে আসলো। ওকে, সো ফোন নাম্বারটা, আচ্ছা আমি আরেকটা শিটে নিয়ে যাই। আচ্ছা, আপনার ফোন নাম্বার আসছে, এইটা দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো বা সবাই, এই ফোন নাম্বারটা আসছে। বাট ফোন নাম্বারটা আমি যদি এখান থেকে দেখতাম তাহলে দেখেন ফোন নাম্বার 0 দিয়ে শুরু, এর পূর্বে যেরকম একটা এক্সট্রা অংশ আছে টিএল, সবার দেখেন সেম। সো এইভাবে যদি আপনার কাছে আসতো তাহলে আপনি কি বসে বসে এভাবে ম্যানুয়ালি একটা করে এভাবে ব্যাক স্পেস দিয়ে এভাবে একটা করে কাটতেন? এত সময় আছে কি প্রয়োজন? আমরা কিন্তু আমাদের এক্সেল ক্লাসে আনওয়ান্টেড ডাটাকে কিভাবে রিমুভ করতে হয় এটা অবশ্যই শিখবো। Ctrl+Shift+Down অ্যারো প্রেস করে সমস্তগুলোকে সিলেক্ট করব, Ctrl+H বাটন প্রেস করব, ফাইন্ড হটের জায়গায় TEL, এই এক্সট্রা অংশটা লিখবো, রিপ্লেস উইথের জায়গায় কিছুই রাখবো না, রিপ্লেস অল করে দিব, দেখেন সব ডান। ওকে, তো এই জন্য বলি আমরা এক্সেল আসলে কেন শিখবো। আচ্ছা, এখানে একটু না দেখতেছিলাম, এই না এর অর্থ হলো এখানে ফোন নাম্বার ছিল না লেখা, তাই এটা। ওকে, মানে ওখানেও না লেখা আছে। ওকে, সো এই জন্য বলতেছি এক্সেলের উপরে বেশি জোর দিব, বা যারা এক্সেল অলরেডি জানেন তাদের তো একটা অ্যাডভান্টেজ থেকেই যাবে। দেন আমরা ওয়েব রিসার্চ করব। সো আমাদের ডাটা এন্ট্রি কাজের ভিতরে সবথেকে অ্যাডভান্স লেভেলের কাজ হলো ওয়েব রিসার্চ। ওকে,
সো আমরা ওয়েব রিসার্চের ক্লাসগুলো ভালোভাবে করব, বিশেষ করে বেশ কিছু টুলের মাধ্যমে করব, বিশেষ করে জুম ইনফো, ক্রোনবেস। আরেকটা টুল কাজ আছে যেটাকে বলে স্কিপ ট্রেসিং, এটা রিয়েল এস্টেট কাজ করা হয়, সো সেটাও দেখব। এবং জিলো থেকে কিভাবে প্রপার্টির ডাটা রিসার্চ করতে হয় এটাও তো দেখব। এটা লাইভ অনেকগুলো প্রজেক্ট দেখাবো। আমি যদি আপওয়ার্কে যাই, এই ধরনের কাজ অ্যাভেলেবেল, ওকে। এই দুইটা ক্ষেত্রে রিয়েল এস্টেটে ব্যবহার করা হয়, যারা আসলে রিয়েল এস্টেটের বিজনেস করে তাদের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি, এই যে কথাগুলো বলতেছি যে যারা রিয়েল এস্টেট বিজনেস করে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ওকে। সো আপনি এখন ফাইবারে আসলেন, আপওয়ার্কে আসলেন, কোনোভাবেই কাজ পাচ্ছেন না। আপনি রিয়েল এস্টেট যারা বিজনেস করে, রিয়েল এস্টেটের যারা ওনার আছে তাদের সাথে কানেক্ট হন। এবার লিঙ্কডইনে কানেক্ট হয়ে তাদেরকে অফার পাঠান, তাদেরকে ইমেইল করেন, তাদের ইমেইল কালেক্ট করে। এখন তাদের সাথে কানেক্ট হয়ে তো আমি ডিরেক্ট মেসেজ করতে পারবো না, ওকে। কারণ সিম্পলি যদি আমি বলি কেন মেসেজ করতে পারবো না, ওকে, সেটা স্প্যাম হয় এবং প্রফেশনাল হয় না। সাপোজ ধরে নিলাম আমার বাসার পাশ থেকে প্রতিদিন দেখে একজন অমুক কোম্পানিতে জব করে এবং অমুক কোম্পানিতে মোটামুটি ভালো একটা পোস্টে আছে, ডিসিশন মেকার লেভেলের। এখন আমি তার সম্পর্কে জানছি যে কাজ হয়, 2-3 দিন দেখা হয়েছে, তারপরে হুট করে কি একদিন বলতে পারবো আমার একটা চাকরি দাও তোমার কোম্পানিতে? পারবো না, ওকে। তাকে অবশ্যই তার প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করব, তার সাথে লিঙ্কডইনে কানেক্ট হবো, তার সাথে ফেসবুকে কানেক্ট হবো, তার কমেন্ট সেকশানে গিয়ে কিছু মিষ্টি মিষ্টি কথা বলবো। তারপরে যখন সে আমার, কারণ কমেন্টস তো আমরা অবশ্যই চেক করি, তাই না? কমেন্ট সেকশানে যখন মিষ্টি মিষ্টি কথা বলবো, তাকে ভালো কিছু বলবো, একদিন সে আমার ফেসটা সম্পর্কে পরিচিত হয়ে যাবে, আমার প্রোফাইলটা একটু ঘাঁটতে চাইবে, তারপরে তাকে আমি ইমেইল করব, ওকে। ইমেইল করলে কি হবে, সে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি অলরেডি আমার ফেসটা তার পরিচিত। আর সব জায়গায় একই ছবি ব্যবহার করার চেষ্টা করবো, তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয়, ওকে। একই প্রফেশনাল ছবি ব্যবহার করার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, ওকে। সো দেন সোশ্যাল মিডিয়া রিসার্চ করব। সো সোশ্যাল মিডিয়া রিসার্চের ক্ষেত্রে আমরা জানি সোশ্যাল মিডিয়া তো সিম্পল জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা লিঙ্কডইন। সো এগুলো রিসার্চের অনেক কাজ আছে, বিশেষ করে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ওকে। সো দেন আমাদের সব থেকে অ্যাডভান্স লেভেলের কাজ হবে যে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ওকে। ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে প্রোডাক্ট, এটাকে বলে প্রোডাক্ট আপলোডের কাজ, ওকে। আমি যদি দেখাতে চাই, আমরা দারাজে চলে যাই, বাংলাদেশে যেহেতু daraz.com আছে, সো daraz.com যাই। আচ্ছা, যাওয়ার পরে আমরা এখান থেকে অনেকে টি শার্ট কিনি, তাই না? ধরে নিলাম এখান থেকে আপনার যে কোনো একটা টি শার্ট পছন্দ হয়েছে, ওকে। আমি ধরলাম যে এটা। এখন এই টি শার্টটা আমার যখন পছন্দ হলো, তখন কিন্তু আমরা কিভাবে কিনি, সাপোজ আমার কালারটা আছে কি না এখানে, মানে আমি যে কালারটা পছন্দ করি, সাপোজ আমার ব্ল্যাক কালার পছন্দ হতে পারে, আপনার নেভি ব্লু পছন্দ হতে পারে। সো আমরা তখন কি করি, আমার কালারটা আছে কিনা, ধরে নিলাম যে আপনার নেভি ব্লু পছন্দ, সো সেটাকে আপনি ব্লুতে টিকমার্ক দিলেন, বা নেভি ব্লু থাকলে নেভি ব্লুতে টিকমার্ক দিলেন। এরপর আপনার সাইজ কোনটা, ধরে নিলাম যে XXL। এরপরে আপনি কি করলেন, অ্যাড টু কার্ট বা বাই নাও, ওকে। এই যে সাইজকে আপনি কালারও সিলেক্ট করলেন, এরপরে সাইজও সিলেক্ট করতে পারলেন, এইটাকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট, ওকে। আমরা আমাদের আচ্ছা সিলেবাসে যাই, এই যে এটাকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমরা এই কাজটা করব, ও কমার্সে প্রোডাক্ট আপলোড করব। আমাদের মনে হতে পারে যে এইটা আপলোড কিভাবে করলো, ওরা আসলে কিভাবে কাজ করে, এইটা যদি আমরা কোনোদিন জানতে পারতাম। সো আমরা এটা শিখব। পাশাপাশি শুধুমাত্র এই না যে এটা শিখব, ভবিষ্যতে যদি অ্যামাজন বাংলাদেশে আসে বা আরও বড় বড় ই কমার্সগুলো বাংলাদেশে আসে, তাহলে আমরা মানে আমাদের বিজনেস দাঁড় করাতে পারবো এখান থেকে। কারণ এখান থেকে ওরা যখন অফার করবে, আমরা প্রোডাক্ট কিনে স্টোর করব, দেন আমরা প্রোডাক্ট সেল করব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এই সেমভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি করে এই সেমভাবে ওদের ইমেজগুলো নিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপলোড করব, কারণ এই প্রোডাক্টগুলো আমি কিনছি, তাই না? সো এই প্রোডাক্টগুলো আমি স্টোর করে রাখবো, পরবর্তীতে আমি সেল করব। যখন অফার করবে তখন আমি প্রোডাক্টটা কিনে রাখবো, যখন অফার চলে যাবে তখন আমি আবার আমার প্রোডাক্টটা, সাপোজ আমি এই প্রোডাক্টটার কথা যদি বলি, এই প্রোডাক্টটা আমি যখন অফারে কিনলাম, ধরে নিলাম যে 50 টাকায় কিনে রাখলাম, এরপরে আবার দেখলাম যে ওদের অফার শেষ হয়ে গেছে, ওরা আবার 85 টাকায় নিয়ে গেছে, আমি তখন এটাকে 70 টাকায় সেল করবো। সো কম্পেয়ার করে দেখা গেল আমারই লাভ হবে দিন শেষে। সো দিন শেষে আমরাও আমাদের যদি ভবিষ্যতে এরকম অ্যামাজনের মতো
বিগ ই কমার্স আমাদের দেশে আসে, তখন আমরা কিন্তু আমাদের বিজনেসটা দাঁড় করাতে পারবো অন্যভাবে। সো আমরাও শিখবো, পাশাপাশি আমাদের ক্লায়েন্টের জন্য কিন্তু এই ধরনের সার্ভিস অ্যাভেলেবেল দিতে পারবো। কি আমার এক স্টুডেন্ট আছে, শাকিল ভাই হয়তো আছে, থাকলে একটু রিপ্লাই দিবেন। তো শাকিল ভাই আমার স্টুডেন্ট ছিল, উনি প্রথম কাজ পায় এইটা, ওকে, এই ওয়ার্ডপ্রেসের উপরে। ওকে, সো দেন আমরা শিখবো B2B লিড জেনারেশন, যেটা আসলে মার্কেটে কতটা ডিমান্ড যদি একটু দেখতে চান। ওকে, সো আমরা এখানে সাপোজ B2B লিড জেনারেশন লিখে সার্চ করলাম। ওকে, এখান থেকে আমি যে কারোর প্রোফাইল দেখতে পারি। ওকে, এখানে সবাই দেখেন B2B লিড জেনারেশনের কাজ করে, B2B লিড জেনারেশনের সার্ভিস দেয়। তবে আমি র্যান্ডমলি মনে করলাম যে এখান থেকে কাকে নিব, এই পাবলিককে ক্লিক করে দিলাম, দেখি উনি আসলে কত সার্চ করে। সো ওনার প্রোফাইল এসে দেখতে পাচ্তেছি ওনার বেসিক প্যাকেজ আছে $10, যেখানে উনি 50টা লিড দেয়। ওকে, খুব বেশি, আচ্ছা, ওকে, উনি খুব অল্পতে সার্ভিস দেয়। ওকে, যেটা তাও আমি যদি ওনার প্যাকেজ অনুযায়ী আমি বলি, সাপোজ আমি ক্যালকুলেটারে যাই, উনি $10 বিনিময়ে লিড দেয় 50টা, তার মানে উনি কত করে নেয়, তাও দেখেন উনি $0.2 করে নেয়, মানে 20 সেন্ট করে নেয়। এক কথায় বলতে গেলে 20 সেন্ট বলতে আমরা বাংলাদেশি যেরকম টাকা পয়সা বলি না, যে 20 পয়সা, এই আমেরিকায় ওইটাকে বলে সেন্ট। ওকে, সো $20 আর 20 সেন্ট আলাদা কিন্তু। সো যাই হোক, প্রতিটা লিডের উনি যে প্রতিটা লিড দেয়, মানে উনি 50টা লিড দেয় $10, তার মানে উনি পার লিডের জন্য 20 সেন্ট করে উনি চার্জ কাটে। হয়তো বা বুঝতে পারছেন, 20 সেন্ট মানে বাংলা টাকায় প্রায় 25-27 চলে আসে, মানে একটা লিডের জন্য 25 টাকা করে চার্জ নেয়। ওকে, সেই লিডের সিম্পলি যদি আমি বুঝাই আসলে বিষয়টা কি, যেরকম আমি স্টিল নাও আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, সেই স্টোরিটাও ছোটো করে আপনাদেরকে শেয়ার করব। এখানে অনেক কিছু জানার আছে। ওকে, আমার ক্লায়েন্টের কথা ছিল যে ওনারের লিস্ট লাগবে। সো আমি ওনার লিখে সার্চ করলাম, এই ওনারটা অবশ্যই পিপল হয়, সো পিপলের উপরে সুইচ করে দিলাম। দেন এখানে অল ফিল্টারে এসে ওনার কথা হলো মানে অটোমোবাইল বা সামথিং এই ধরনের লাগবে। সো আমি এখানে ইন্ডাস্ট্রি এসে অটোমোবাইল সামথিং যাদের যাদের প্রয়োজন তাদেরকে আমি এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, আমি জাস্ট ধরে নিলাম যে বিজনেস এডুকেশন পার্টটা একটা দিয়ে জাস্ট এখান থেকে লোকেশনটাই আমেরিকা দিয়ে দিলাম, যেহেতু তার আমেরিকার লিড প্রয়োজন। ওকে করে দিলাম। সো আমি জাস্ট লিডে দেখাচ্ছি, এই যে পার্সনটা আসছে এই ওনার। সো আমাকে যে জিনিসটা কালেক্ট করতে হবে সেটা বলি, ওনার নামটা কালেক্ট করতে হবে। আমরা নর্মালি সেপারেট করে নিই, বাই ডিফল্ট আমরা যখন কালেক্ট করি তখন নর্মালি ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে কালেক্ট করি, আর লাস্টে আমরা তো এক্সেল জানি, সো টেক্সট টু কলামের মাধ্যমে আমরা সেটাকে সেপারেট করে দিই, অথবা অন্য অন্য শর্টকাটের মাধ্যমে সেটাকে সেপারেট করে দিই। ওকে, তারপরে আমরা ওনার যেটা কালেক্ট করি, ওনার প্রোফাইলের ইউআরএল কালেক্ট করি, উনি যে ওনার, এই যে ওনার, সো ওনার ফুল টাইটেলটা কালেক্ট করি। অনেকে ওনারের সাথে অন্য অন্য টাইটেল থাকতে পারে। এরপরে ওনার যে কোম্পানিতে আছে সেটা কালেক্ট করি, সেই কোম্পানির নাম। দিন শেষে এই পার্সনের ইমেইলটাই হলো সব থেকে মেন। আর এই ইমেইলটা কালেক্ট করার জন্য এবং ভ্যালিড মেইলটা কালেক্ট করার জন্য আমার এই ব্যক্তি ফাইবার মার্কেট প্লেসে সার্চ করতেছে 20 সেন্ট করে। ওকে, সো এই ইমেইলটা কালেক্ট করার জন্য কিন্তু এই সার্চটা করে, এই যে দেখেন 50 লিড। সো এই ইমেইলটা যখন আমরা কালেক্ট করা শিখবো, তখন আমরা একটা জিনিস ভালোভাবে শিখবো যে আউট অফ মার্কেট প্লেসও আমাদের হয়ে যাবে। ওই যে একটু আগে একটা কথা বলতেছিলাম না, আমাদের অবশ্যই একটা ইমেইল সিগনেচার তৈরি করে রাখবো। আর এই যদি আমার পার্সন হয় টার্গেটেড পার্সন, সো এই পার্সনের লিডটা যখন আমরা কালেক্ট করব, সাপোজ আমরা যখন প্র্যাকটিস করবো তখনও দিকে তো কালেক্ট করব, বা আমরা যখন আমাদের লিঙ্কডিনে কানেকশান বাড়াবো তখনও দিয়ে আমরা কালেক্ট করে রাখবো, এবং একটা সময় ওনাকে মার্কেটিং করব যে আমি লিড জেনারেশনের সার্ভিস দেই, আমার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স আছে এতগুলো। প্রথম একটু বলতে হয়, ওকে, নিজেকে জাহির করতে হলে মানে না করলেও কিছু উল্লেখ করে দিতে হয়। এবং লাস্টে কি করব, আমরা আমাদের গুগল শিটের লিঙ্কটা দিয়ে দিব যে আমার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স এই দেখেন, আমার এই পোর্টফোলিওগুলো আছে। যদিও আমাদের পোর্টফোলিও ডিজাইন নিয়ে লাস্টে কথা বলবো, আমাদের এখানে দেখেন পোর্টফোলিও ডিজাইন বলে একটা ক্লাস পাবো। সো এইখানে আউট অফ মার্কেট প্লেস নিয়েও আরও বেশি কথা হবে। সো এইগুলো আসলে চাইলে আপনি ইনার ইমেইলটা কিন্তু সাপোজ কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে যে ইমেইল পাবেন তা কিন্তু না। ওকে,
সো এই ইমেলটা বা এই অ্যাবাউট সেকশানে গিয়ে অনেক সময় পাওয়া যায়, তবে হাজারে 1-2 জনের পাওয়া যায়। ওকে, অনেক সময় এখানে ইমেলটা পাওয়া যায়। সো এইগুলো আমরা যখন কালেক্ট করা শিখবো তখন আমাদের আউট অফ মার্কেট প্লেসটা আরও বেশি 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 স্ট্রং হয়ে যাবে আউট অফ মার্কেট প্লেসের উপরে স্কিল। ওকে, সো আমরা যেখানে এইটা হলো B2B লিড জেনারেশন, আর এই B2B মানে বিজনেস টু বিজনেস, B2B বলতে বোঝায় বিজনেস টু বিজনেস। সো এখানে আমরা বেশ কিছু টুল ব্যবহার করব, এবং এই টুলগুলোর ভিতরে সব টুলগুলো ফ্রি, যার ভিতরে একটা টুল আছে অ্যাপোলো। এই অ্যাপোলো টুলটাও ফ্রি, বাট এইটা আসলে আমরা নর্মালি gmail.com yahoo.com ব্যবহার করি, তবে এই পার্সোনাল মেইল দিয়ে এটা সাইন আপ করা যায় না, বিজনেস মেইল লাগে। বিজনেস মেইল বলতে লাস্টে ডোমেইন থাকে যেটা আর কি। সো এই মেইল ছাড়া এটা হয় না। তবে হ্যাঁ, যেটা বলে রাখি, এই টুলটা আসলে প্রাইসটা কীরকম, সাপোজ apollo.com-এ যাই। আচ্ছা, এই যে apollo.io, এই টুলটা আমরা ইউজ করব। ওকে, সো এদের যদি প্রাইস সেকশনে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি অবস্থা। দেখেন, এই যে ফ্রিতে আমরা 1200 ক্রেডিট, আচ্ছা পার ইয়ার না, মান্থলি দেখি। ফ্রিতে আমরা মান্থলি 100 ক্রেডিট ফ্রি পাবো, যদিও আমাদের বিজনেস মেইল নাই। এখন আপনি বলতে পারেন তাহলে আমি এই টুলগুলো যদি কোনোভাবে কিনি তাহলে কি আমাকে $99 পে করতে হবে 4000-এর জন্য? এমন কিছু না। বাংলাদেশে অনেক থার্ড পার্টি মাধ্যম আছে, এই থার্ড পার্টি এরা আসলে সেল করে থাকে। যেরকম এই 10,000 ওদের ক্রেডিট বলা আছে, 5,000 10,000 এইভাবে ক্রেডিট বলা আছে। সো এইখানে দেখেন এই ক্রেডিটগুলোই যে না 4,000 ক্রেডিট আছে, $99 না, এত বেশি না। 10,000 ক্রেডিটের অ্যাকাউন্ট পাবেন 400 থেকে 500 টাকার ভিতরে। 10,000 ক্রেডিট মানে বুঝতে পারতেছেন, 10,000 লিড কালেক্ট করবেন, 10,000, আবারও বলি 10,000 লিড কালেক্ট করবেন অনলি 500 টাকায়। আর এই ব্যক্তি সেই ধরনের সার্ভিস দেয়, দেখেন 50টা লিড কালেক্ট করে $10 সার্ভিস দেয়। ইনি আমার কাছে মনে হয় এখনও যথেষ্ট কম সার্ভিস দেয়, বা আরও যদি মানুষের একটু ঘাটাঘাটি করেন। সাপোজ এনারটা যদি একটু দেখি কি অবস্থা, ইনি দেখেন 100 লিডের জন্য $35 চার্জ নেয়, তার মানে 35 সেন্ট করে আমরা বলতে পারি। ওকে, 35 সেন্ট মানে বাংলা টাকায় প্রায় 40-42 এরকম চলে আসে পার লিডের জন্য। সো আমরা এই লিড জেনারেশনের কাজগুলো শিখবো, এবং বলতে পারেন যে আসলে কাজ অ্যাভেলেবেল আছে কিনা একটু দেখবেন। আমি একটু দেখাই, যদি এখন যখন সার্চ করছি এনার আসলে কোনো অর্ডার রানিং নেই, এনার আছে 3টা অর্ডার রানিং, এনার আছে 6টা, এনার আছে 3টা, এনার আছে 5টা, এনার আছে 2টা, এনার আছে 3টা, এনার আছে 1টা। দেখেন এইভাবে আপনি যত যাবেন না কেন দেখবেন যে এনার আছে 7টা, এভাবে অর্ডার এখানে দেখতে পাবেন। ইনি দেখেন পাকিস্তানি, ইনি বাংলাদেশি, ইনি বাংলাদেশি, এটাও দেখা যায়। আমরা এই টুলগুলো একটু ইউজ করব মাঝে সাঝে, সব সময় ইউজ করব না, কারণ এইটা থার্ড পার্টি, এটা আমার এই ডেস্কটপে কোনো অ্যাকাউন্ট নাই, যে কারণে আমি হয়তো ইজিলিভাবে এই টুলটা মানে এক্সটেনশানটা ইউজ করতে পারতেছি। বাট আমি যখন এই ব্রাউজারে আমার কোনো অ্যাকাউন্ট থাকবে, ফাইবার অ্যাকাউন্ট, তখন কিন্তু ইউজ করা খুব বেশি ঝুঁকিপূর্ণ। তবে হ্যাঁ, আমরা ওই যে কম্পিউটার ফান্ডামেন্টালের কথা বলতেছি না, আমরা আমাদের ক্লাসে কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কেও শিখব। যেরকম আমি যদি এখানে গুগল ক্রোমের উপরে ক্লিক দিই, আমার দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আছে। ওকে, আমরা দেখব যে এইভাবে আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করে কত সুবিধা পাওয়া যায়। ওকে, সাপোজ জানেন তো ভিপিএন ধরলে অনেক সমস্যা হয়, বিশেষ করে পার্সোনাল যে প্রফেশনাল যে জায়গাগুলো আছে, অনেক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। আমরা এই বিষয়গুলো শিখব, যে একটা ব্রাউজার থেকে ক্লোন করে আরেকটা ব্রাউজারে চলে গেলে যাতে ভিপিএন ধরলে সমস্যা না হয়। সো এটা তো অবশ্যই শিখবো। আমরা যখন রিসার্চ করবো এরকম আলাদা একটা ব্রাউজার নিয়ে রিসার্চ করতে পারবো এই ধরনের টুল দিয়ে। ওকে, সো যেটাতে ছিলাম B2B লিড জেনারেশন, এখানে তো বললাম সবগুলো টুল কিন্তু ফ্রি, জাস্ট একটা টুল apollo.io। বাট এই apollo.io আসলে একটু অ্যাডভান্স লেভেলের একটা টুল। ওকে, দেখবেন যে এই সবগুলো ক্লাস শেষে আপনি বলবেন না আমি apollo.io ছাড়া ব্যবহারই করব না, কারণ অন্যান্যগুলো অতিরিক্ত খাটনি করতে হয়, এটা তার থেকে বেশি সহজ। ওকে, দেন আমরা আমাদের স্কিল তো ডেভেলপ করলাম, তারপরে আমরা মার্কেট প্লেসে চলে আসবো, ফাইবার, আপওয়ার্ক। ওকে, প্রথমে আমরা ফাইবার দেখব, এখানে অনেক বিষয় জানার আছে। ওকে, ফাইবার মার্কেট প্লেসে আপনি যে ধরে নিতে পারেন যে আপনি গেলেন, অ্যাকাউন্ট খুললেন, গিগ দিলেন, বললেন যে প্রথমে নর্মালি যে জিনিসটা হয়, আমরা 1 সপ্তাহ ওয়েট করি, তারপরে 1 মাস ওয়েট করি, তারপরে একটা সময় এসে আমাদের ধৈর্যের বাঁধ পুরা ভেঙে চুরে শেষ,
আমরা বলি ফ্রিল্যান্সিং আমাদের জন্য না, বাট এইখানে ছোট ছোট বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটা গিগ যখন আপনি পাবলিশ করবেন তখন আপনাকে অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু ভাবতে হবে। ওকে, মানে ইউটিউব দেখলাম, ইউটিউবে যে ভালো কন্টেন্ট নাই এটা আমি বলবো না, আমি এটা বিশ্বাস করি ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, কিন্তু সেটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, আপনাকে অনেক বেশি বেশি ভিডিও দেখতে হবে, ভালো ভালো ভিডিও। চাইলে আপনি সার্চ করলেই যে সব ভিডিও থাম্বনেইল দেখেই লোভনীয় কিছু পেয়ে গেলেন সেই ভিডিওটা ভালো হবে এমন কিছু কিন্তু না। আরেকটা বিষয় আমরা যেটা ভুল কাজ করি, যে একটা ভিডিও দেখতে যে না আর দেখলাম না, বাট আপনি যে ভিডিওটা প্লে করবেন সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে ওখান থেকে কোনো একটা কথা, জাস্ট একটা ওয়ার্ড আপনার লাইফকে চেঞ্জ করতে পারে। ওকে, আমি এই জিনিসটা খুব বেশি ফলো করি, যখন আমার ভালো না লাগে তখনও আমি ভিডিও দেখি, আমি যে ভিডিওটা প্লে করি আমি সেই ভিডিওটা শেষ করি, যে কোনো লার্নিং ভিডিও হলেও। ওকে, সো আমরা নেক্সট, আচ্ছা ফাইবার নিয়ে কথা বলতেছিলাম। এখানে আমরা বেশ কিছু বিষয় রিসার্চ করার আছে, একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন অনেক বিষয় রিসার্চ করার আছে। যেরকম প্রথমে নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এটা হয়তো বা আমরা ম্যাক্সিমাম পাবলিক পারবো। তারপর একটা গিগ তৈরি করতে হয় এবং একটা গিগ ইমেজ তৈরি করতে হয়। একটা গিগ ইমেজ এতটাই গুরুত্বপূর্ণ, চিন্তাও করতে পারবেন না। যেরকম আমি যদি বোঝানোর জন্য বলি যে গিগ ইমেজ কেন গুরুত্বপূর্ণ, আপনি ধরে নেন যে ক্লায়েন্ট, আপনি এসে কী করলেন, B2B লিড জেনারেশন লিখে সার্চ করলেন, সার্চ করার পরে আপনি নিচে এভাবে আসলেন, আসার পরে সাপোজ এই প্রথম 4টা গিগ আপনার চোখের সামনে পড়লো। ওকে, আপনি নিজে বলেন তো এই 4টা গিগ থেকে আপনার কোন গিগটা আপনার মানে কোন ইমেজটা আপনার প্রথমে চোখে পড়ে। ইনি যে মেয়ে এমন কিছু ব্যাপার না, কিন্তু আসলে মেয়ে বলে কাজ বেশি পাবে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। তাহলে ইনি 84টা কাজ পাইতো না, বা ইনি 1K, ইনি বাকি 3জন পুরুষ দেখেন তার থেকে বেশি কাজ করছে। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম, এখানে একটা গিগ ইমেজ সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি প্রফেশনালি একটা গিগ তৈরি করলেন, সেটা র্যাঙ্ক করলো, বাট সেটাতে ক্লিক আসতেছে না, মানে আপনার পারচেস হচ্ছে না। কেন পারচেস হচ্ছে না? আপনার গিগ ইমেজ। ওকে, সো দিন শেষে যেটা বলবো, এখানে প্রত্যেকটা জিনিস মানে খুঁটিনাটি জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অ্যাভয়েড করে চলে যাওয়ার কিছু নাই। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি যে ক্যাটাগরিতে গিগ দেন না কেন, বা যে ক্যাটাগরিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, আপনার ইমেজ, প্রোফাইল ইমেজ বা গিগের যে ইমেজ, আমরা ফাইবারের ক্ষেত্রে বলি গিগ, আপওয়ার্কের ক্ষেত্রে বলি প্রজেক্ট ক্যাটালগ, সো যেখানে ক্রিয়েট করি না কেন সেখানে এই ইমেজটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, কালার কম্বিনেশান, টেক্সটগুলো। ওকে, দেখেন স্বাভাবিকভাবে আপনি যদি এভাবে স্ক্রল করেন, আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে কোন ইমেজটা আপনার চোখে আগে পড়তেছে। আপনি মনে করেন ক্লায়েন্ট, সো ক্লায়েন্টদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হয় যে কোন ইমেজটা আগে পড়ে চোখে। সাপোজ এনার এইটা কিন্তু আগে আসবে না, এনার যেটা। ওকে, এনাদের বাকি, বাট ইনি প্রো, দেখেন ইনি মাত্র একটা কাজ করছে, যদিও ইনি প্রো, আলাদা ব্যাপার আছে, ভেরিফাইড প্রো। সো এনাদেরগুলো আগে আসবে, তার ভিতরে এই পাবলিকটার কালার কম্বিনেশন যথেষ্ট ভালো। ওকে, সো এভাবে আমরা এই জিনিসটা দেখব যে একটা ইফেক্টিভ গিগ ইমেজ কীভাবে তৈরি করতে হয়, দেন আমরা পাবলিশ করবো। ওকে, আমরা একটা গিগ চাইলে ধম করে পাবলিশ করতে পারি না, আমাদের অনেক বিষয় দেখতে হয়, অনেক বিষয় রিসার্চ করে নিতে হয়, তারপরে পাবলিশ করতে হয়। দেন আমাদের বেশ কিছু ব্যাপার আছে, যেরকম পেমেন্ট মেথড নিয়ে কথা বলা, এগুলো সব প্রথমে শিখে নিতে হয়, তাহলে ভবিষ্যতে এই জিনিসটা আর বাধা হয়ে দাঁড়ায় না। ওকে, এরপরে ফাইবারের ড্যাশবোর্ড, ফাইবারের ব্রিফ কি, এর আগে আমরা বলতাম বায়ার রিকোয়েস্ট, এখন যেটাকে বলে ব্রিফ। এরপরে ফাইবার গিগ কীভাবে মার্কেটিং করতে হয়। ওকে, মার্কেটিংয়ে যদি সহজ ভাষায় বলি একেবারে, সাপোজ আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবার গিগ ক্রিয়েট করছেন, এখন মার্কেটিং মানে কি, মানে সোশ্যাল মিডিয়া শেয়ার করা, প্রথম যে জিনিসটা হয় সোশ্যাল মিডিয়া শেয়ার করা। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া, আপনার গিগটা কি করলেন, কপি করে ফেসবুকে পোস্ট করলেন, ফাইবার কিন্তু এটাকে সাপোর্ট করে, কোনো সমস্যা না, বাট সেই যে পোস্টটা করলেন এই মার্কেটিংটার কোনো ভ্যালু নেই কিন্তু, কারণ আপনার ওই পোস্টগুলো কে দেখবে, আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছে, অথবা বেশ কিছু মানুষের কাছে সাজেস্টেড হয়ে যাবে, তারাও কিন্তু হয়তো বা বাংলা ভাষাভাষী, তার বেশি না। সো এই কারণে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি ক্লায়েন্টরা না থাকে তাহলে কিন্তু ওখান থেকে পারচেস হবে না। সো দিন শেষে আমরা মার্কেটিংটা বেশি করব কোথায়, লিঙ্কডিনে। আর লিঙ্কডিনে আমাদের বেশিরভাগ পাবলিক থাকবে যারা আসলে ক্লায়েন্ট,
যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ডের ক্লায়েন্ট, তাদেরকে আমরা কানেক্ট করব। আমরা আমাদের লিঙ্কডইন ক্লাসে সেই বিষয়গুলো শিখবো যে আসলে ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, যেটাকে আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লাসে দেখব। ওকে, সো তখন কিন্তু পারচেস হওয়ার সম্ভাবনা থাকে। যদি আরেকটু উদাহরণ দেই ছোটো করে, যেরকম হঠাৎ করে এখনকার কথা বলি, আমাদের সামনে প্রচুর পেজ থেকে ইলিশ মাছ আছে, তাই না? ইলিশ মাছ ফেসবুকে যখন ইলিশ মাছের পোস্ট আসে বা ইলিশ মাছের বিভিন্ন সাইজ অনুযায়ী ইলিশ মাছের একটা পোস্ট আছে, আমরা কিনি আর না কিনি, আমাদের যদি ইলিশের প্রতি ইন্টারেস্টেড হয় তখন কিন্তু আমরা নখ দিয়ে শুনি ভাই ইলিশের কেজি কত বা আপনাদের সাথে কীরকম সাইজের ইলিশ আছে, কারণ ইলিশের প্রতি আমার ইন্টারেস্টেড আছে। এখন আমি যদি এই মার্কেটিংটা সঠিক জায়গায় করতে পারি, সাপোজ যাদের আমাদের চাহিদা আছে, আমাদের লিডের চাহিদা আছে, আমাদের ডাটার চাহিদা আছে, আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি এটাও কিন্তু এক ধরনের একটা প্রোডাক্ট। আমরা কিন্তু এই মার্কেট প্লেসেরগুলোতে সেলার হিসেবে জয়েন করি। সো সেলাররা কিন্তু প্রোডাক্টই সেল করে। তো যেটা বলতেছি, আমরা আসলে যখন এই মার্কেট প্লেসগুলোতে আমাদের প্রোডাক্টগুলো সেল করার কথা বলবো, তখন আপনার ফ্রেন্ড লিস্টে যদি বাংলাদেশিরা থাকে, কেউ পারচেস করবে না, আপনাকে উল্টা আমি ইনবক্স করে বলবে ভাই কতদিন ধরে কাজ করেন, কোনটা নিয়ে কাজ করেন, কতগুলো কাজ করছেন, এই ছাড়া আর কিছু শুনবে না। ক্লিক করে দেখবে যে ফাইবার অ্যাকাউন্ট আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর সেটা যদি কোনো ক্লায়েন্টের হয়, তাহলে মানে আমেরিকার বা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোর ক্লায়েন্ট হয়ে থাকে, সাপোজ 1000 পাবলিক আছে, একজন না একজন আপনাকে ইনবক্স করবেই, যা সেটা প্রথম যে কথাটা শোনে যে আপনার আওয়ারলি রেট কত, এরপরে বলে ভাই আপনার কোন কোন বিষয়গুলোর উপরে স্কিল আছে সেটা আমাকে একটু জানান। এই কমন কোশ্চেনগুলো করে যে আপনার আওয়ারলি রেট কত। আওয়ারলি রেট এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ওকে, কারণ ফার্স্ট ওয়ার্ল্ডে মানুষগুলো আওয়ারলি রেটে কাজ করতে, এই ফ্রিল্যান্সিং কাজগুলো বিশেষ করে আওয়ারলি রেটে করতে পছন্দ করে। ওকে, সো আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো তো ধারণা নিব, দেন আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো হলো ফার্স্ট অর্ডার কীভাবে পেতে হয়, এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করবো। সো দেন আমাদের আরেকটা মার্কেট প্লেস সম্পর্কে শিখবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেট করব, যেটা হলো আপওয়ার্ক। ওকে, এটা একটা অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেস, এবং আসলে এই আপওয়ার্ক মার্কেট প্লেসে একবার যারা গেছে, একবার যারা কাজ পাওয়া শুরু করছে, তারা আসলে মানে অনেক লাকি পারসন। ওকে, মানে ফ্রিল্যান্সিং তাদের জন্য মানে সব দুহাত ভরে দেছে। ওকে, আপওয়ার্কটা অনেক ইজি, আর ফাইবার আপওয়ার্কের ভিতরে একটু পার্থক্য আছে। ওকে, ফাইবারে যেসব ক্লায়েন্ট এসে আপনাকে $5 বা $10 কষাকষি করবে, অনেক বার্গারিং করবে আপনার সাথে, কিন্তু আপওয়ার্কে যদি হতো এই সেম কাজটা, তাহলে তার দ্বিগুণ পেমেন্ট পাইতেন আপনি, তার দ্বিগুণ। ওকে, সো এরপরে আসি, এখানে অনেক বিষয়গুলো বলা আছে, যেরকম প্রোফাইলটা 100% কমপ্লিট প্রোফাইল প্রয়োজন হয়, একটা মানে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতে হয়, প্রজেক্ট ক্যাটালগ, এবং লাস্টে এখানে সব থেকে বেশি কাজ পাওয়া যায় হলো প্রপোজাল সাবমিট করে। সো এই প্রপোজাল সাবমিটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইটা আসলে আপনি দিনের পর দিন এমন হবে যে আপনি দিনের পর দিন মানে প্রপোজাল সাবমিট করে যাবেন, তাও কাজ পাবেন না, এমনও হতে পারে। সো এইখানে ছোটো ছোটো বিষয়গুলো শিখতে হয়। যেরকম মেবি আমি লাস্ট টাইমে আপনাদের সাথে একটা মানে ভিডিও শেয়ার করছিলাম যে যদি ইনভাইট কাউকে সেন্ড করে, কেউ দেখছেন কিনা জানি না, যদি ইনভাইট কেউ সেন্ড করে তাহলে এই ধরনের প্রজেক্টে আসলে বিট করা যায় না। এর পাশাপাশি আরও অনেক ছোটো ছোটো আছে, যেরকম আমরা যখন আপওয়ার্কে বলি, আমরা যখন আপওয়ার্কে প্রজেক্ট মানে প্রপোজাল সাবমিট করব, তখন দুইটা বিষয় নিয়ে আমরা একটা টেমপ্লেট তৈরি করে রাখবো, যেখানে আমাদের ছোটো কিছু কথা থাকবে, যেরকম আমার নাম অমুক, আমার এত বিষয়ের, এইটা হলো 1 থেকে 2টা লাইনের ভিতরে কমপ্লিট করব। আমার নাম অমুক, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমার এই বিষয়গুলোর উপরে স্কিল আছে, এই কথাগুলো আমরা সবসময় রেখে দিব। ওকে, এই বিষয়গুলো সবার কাছে বলবো। এরপরে আমরা এআইয়ের বেশ কিছু হেল্প নিব, যে প্রজেক্ট ডিটেলসটা এইটা তুমি আমাকে এটার উপরে ছোটোখাটো করে গেছিলে, বিশাল বড় এআই কিন্তু অনেক কিছু লিখে দিতে পারে। আমাদের কিন্তু আপনি একজন ক্লায়েন্টকে প্রপোজাল সাবমিট করবেন পুরো একটা গরু রচনা লিখে, না, এটা হবে না। ছোটোখাটো বিষয়ের উপরে ইফেক্টিভ কিছু লিখে আপনাকে সাবমিট করতে হবে, যেটা আমরা এআইয়ের হেল্প নিব। ওকে, কিন্তু সেটা সিস্টেমেটিকভাবে নিব। ওকে, তো এরপরে আমরা আমাদের প্রপোজালে সবসময় যে জিনিসটা রাখবো সেটা হলো আমাদের পোর্টফোলিও। এখন পোর্টফোলিওগুলো হতে পারে, যদি সেটা ডাটা এন্ট্রি কাজ হয় তাহলে ডাটা এন্ট্রির উপরে আমাদের একটা পোর্টফোলিও থাকবে, সেই লিঙ্কটা শেয়ার করব, বিশেষ করে গুগল শিট বেশি করি। এরপরে যদি সেটা লিড জেনারেশনের হয় তাহলে লিড জেনারেশনের করব। এরপরে সেটা প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য হয় তাহলে সেটা প্রোডাক্ট লিস্টিংয়ের উপরে করব। প্রোডাক্ট রিসার্চ, যে আলাদা আলাদাভাবে এটা আমরা টেমপ্লেট আকারে
দিয়ে দিব, তাহলে আমাদের সব থেকে বেশি ভালো হবে। ওকে, সো নেক্সট আমরা এখানে প্রপোজাল বুস্ট, আচ্ছা আওয়ারলি প্রজেক্ট নিয়ে কথা বলবো। এখানে আসলে আপওয়ার্কে আওয়ারলি প্রজেক্টে কাজ হয়, মানে আপনি যত ঘন্টা কাজ করবেন আপনি তত ঘন্টার জন্য পেমেন্ট পাবেন। ওদের একটা টাইম ট্র্যাকার আছে, সুন্দর একটা টাইম ট্র্যাকার, আমার অনেক পছন্দের। ওকে, আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিই, এটা হয়তো আপনারা যারা আছেন জানেন। এই টাইম ট্র্যাকারটা এই যে দেখেন, এই যে ঘন্টা ওটা, আপনি যত সময় কাজ করবেন ঘন্টা ওটা এখান থেকে সুইচ অন করে নিতে হয়। সাপোজ আপনি কোনটা কাজ করবেন সেটা সুইচ অন করে নিতে হয়, নিয়ে আপনার কাজটা করতে হয়। সো কি যে কাজটা করে আপনাকে মাঝে মাঝে স্ক্রিনশট নেয়, ওর যে কোনো র্যান্ডমলি, ও একটা নির্দিষ্ট সময় পরপর নিবে এমন না, র্যান্ডমলি যে কোনো সময় একটা স্ক্রিনশট নেয়। এরপরে স্ক্রিনশটে দেখায় যে আপনি কত সময় কাজ করছেন, আপনার মাউস কত সময় ক্লিক করছে ইত্যাদি ইত্যাদি দিয়ে রেটিং দেয়, আউট অফ 10-এ একটা রেটিং দেয়। ওকে, সো এটার থেকে আপনার ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি আসলে কাজ করছেন। তার মানে এই না আপনি অন করে, মানে মুভি অন করে দিয়ে, টাইম ট্র্যাকার অন করে দিয়ে আপনি মুভি দেখবেন পেমেন্ট পেয়ে যাবেন, এমন বিষয় না। সো এখানে আমরা এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো শিখব, দেন প্রফেশনাল একটা পোর্টফোলিও ডিজাইন করব, যেটা আমরা বলতেছিলাম যে প্রপোজাল যখন সাবমিট করব এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ হবে। সো আমরা এখন ফ্রিল্যান্সিং নিয়ে বেশ কিছু কোর্সেন আপনাদের থাকার কথা, সো আমরা আশা করি সেই কোর্সেনগুলো এক এক করে নিতে পারবো। আচ্ছা তার আগে ওয়েট লাস্ট আমি আরেকটু বলি, আসলে ডাটা এন্ট্রি কাজ কেমন হয় যদি জানতে চান, আসলে সরি আচ্ছা আমার এই ক্লায়েন্টটা এই ফাইলটা আমাকে সেন্ড করে, যেখানে আমার শুধুমাত্র এই ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো ছিল। ওকে, এই যে ওয়েবসাইটের ইউআরএলগুলো ছিল। সো এই ওয়েবসাইটের ইউআরএল থেকে আমি কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার এইগুলো আমাকে কালেক্ট করে দিতে হয়েছে। ওকে, এখানে টোটাল 130টা, হ্যাঁ সো এখানে 100 ছিল আর সেকেন্ড ট্যাবে আরেকটা ছিল 130টার মতো, টোটাল এরকম 130টা হবে। সো এই কাজগুলো কিন্তু অনেক ইজি, তবে হ্যাঁ সব সময় যে ইজি হয় তা এমন না। আমরা যখন মাঝে মাঝে কাজ করতে গিয়ে আমরা যখন মাঝে মাঝে কাজ করতে গিয়ে বিপদে পড়ি, তখন আমাদের অ্যাডভান্স লেভেলের বেশ কিছু হেল্প নিতে হয়। যেরকম আমি যে কাজটা করতে গিয়ে বিপদে পড়ছিলাম সেটা নিয়ে একটু কথা বলি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে রিসার্চগুলো কী ধরনের হয়ে থাকে। সো এখানে এসে এই যে লিঙ্কটা এখানে দেখেন, এই ওয়েবসাইটের যখন লিঙ্কটাতে আমি গেছি, এটা যাওয়ার পরে এখানে আমি অ্যাড্রেসটা কোনোভাবে পাচ্ছিলাম না। দেখেন এটা সব কিছু আছে, ফোন নাম্বার, ইমেইল আছে, ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি পাচ্ছিলাম না। সো লাস্ট পর্যায়ে গিয়ে আমি কি করি, আমার মানে মেজাজটা খারাপ হচ্ছিল, তখন আমি সাথে সাথে কি করি, এই যে ইমেইলটা দিয়ে গুগল সার্চ করি। দেখেন গুগল সার্চ করার পরে আমাকে এই সাইডে, আচ্ছা এখন আসলো না, একটু বলি সমস্যা হতে পারে, যাই হোক এইখানে আমাকে সরাসরি ওর গুগলের ডিটেলসটা দিয়ে দিয়েছিল, এখন কেন আসলো না জানি না। সো এইখানে আমার ডিটেলসটা সাথে সাথে দিয়ে দিয়েছিল। ওকে, সো আমরা যদি না দেয় তখন আসলে আরও অনেক ধরনের টিপস আছে। ওকে, সবসময় যে আমাদের ইজিলিভাবে দিয়ে দিবে তা না, আমরা আরও অনেক ধরনের টিপস অ্যাপ্লাই করব, বিশেষ করে মাঝে সাঝে ভিপিএন ধরতে হয়, তাহলে আমাদের কাজকে আরও বেশি সহজ করে। ওকে, সো এবার আপনাদের কোর্সেন নিব। আচ্ছা আমি একটু স্টপ প্রেজেন্টিং করি তাহলে। ওকে, আচ্ছা আপনার তো অনেকে 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 হাত তুলছেন। আচ্ছা আচ্ছা রুবেল ভাই, এমডি রুবেল ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা রুবেল ভাই যেহেতু শুনতে পাচ্ছেন না, নাজমুল ইসলাম। জি জি দাদা, হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে দুইটা। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আপনার মানে রাইটিং এর উপরে আগে তো ফ্রিল্যান্সিং এ বেশ কাজ থাকতো, হ্যাঁ, যে এআই আসার আগে আর কি। হুম, এখন হচ্ছে যে আপনার এআই আসার পরে রাইটিং এর উপরে বিশেষ করে আপনার দেখা যাচ্ছে রিপোর্ট রাইটিং হোক বা হচ্ছে যে কম্পোজিশন হোক, এই ধরনের কাজ আগে বেশ ছিল। এখন কি এআই আসার পরে কি কমে গেছে?
এই কাজটা, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে মানে আমি দেখা যাচ্ছে এমনি আপনার প্রাইভেট সেক্টরে জব করি, হুম। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এ কাজ করতে চাই। হ্যাঁ, মানে আমি কোনো এক সময় বেশ আগে 2011 সালের দিকে আমি এসইও তে কিছুদিন কাজ করছি বছর, তারপর আমি আর করিনি, মানে লাইফের অন্যান্য ডিসিশনের কারণে আমি আর করিনি। তো দেখা যাচ্ছে আমার এক বড় ভাই আছে, উনি বেশ অনেকদিন ধরে কাজ করে, ওনার সাথে আমি মাঝখানে জিজ্ঞেস করতেছি যে ফ্রিল্যান্সিং এর কাজে এখন কি অবস্থা। হুম। ঠিক আছে, তো উনি আমার বলছিল যে ফ্রিল্যান্সিং এর কাজ যদি করতে হয় অ্যাগ্রেসিভলি করতে হবে, 24/7 সবসময় থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুই কাজ পাবি, না হলে পাবি না। হুম। ঠিক আছে, এই আর কি। মানে এখন এখন মার্কেটের সিচুয়েশন কেমন আপনার পরিপ্রেক্ষিতে, এবং রাইটিং এর প্রশ্ন যেটা বললাম এবং পরের প্রশ্ন। জি, ওকে, সো প্রথম যেটা হলো এআই এর কারণে আপনার রাইটিংয়ে কোনো সমস্যা হয়েছে কিনা। দেখুন, একটা টুল আপনাকে অনেক ইজিলিভাবে ডাটা দিয়ে যাচ্ছে, এখন সেটার জন্য তাহলে কি প্রভাব পড়বে না? স্বাভাবিক প্রভাব পড়বে। কিন্তু আপনি যদি এখনও ওই মানদত্তা আমলে পড়ে থাকেন, আপনি এআইতে যান, আপনি এআইতে এক্সপার্ট হন যে এআইয়ের মাধ্যমে আপনি লিখে দিতে পারবেন, তাহলে কিন্তু আবার আপনার কাজের জায়গায় চলে যাবে। এরপরে দ্বিতীয়টা বলতেছিলেন যে মানে দিন শেষে আমি একটু ইন্টারাপ্ট করি। আমি বলি, দিন শেষে আমি যেটা বলতেছি, যে জিনিসটা আসতেছে সেই জিনিসটাতে আপনি খাপ খাইয়ে নিতে হবে, আদারওয়াইজ আমরা আসলে কন্টিনিউ করতে পারবো না। আমাদের আমরা জব হারাবো, সত্যি কথা বলতে। যে জিনিসটা আসতেছে সেই জিনিসটা, এই বছর মনে করেন বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সো আমরা যদি আস্তে আস্তে এই জিনিসটার উপরে মানে খাপ খাওয়াই না নিতে পারি, তাহলে তো আমাদের জন্য সমস্যা। ওকে, সো আরেকটা যেটা বলতেছিলেন যে ফ্রিল্যান্সিংয়ে আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন, এখন আপনার কাছে আমার কোশ্চেন, আপনি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, এই জন্য তো মানে ফ্রিল্যান্সিং শিখবেন বা সামথিং এরকম কিছু। এখন আমার কাছে মানে আপনার কাছে আমার কোশ্চেন, আপনি কত দিনে কাজ পেতে চাচ্ছেন বা কত তাড়াতাড়ি সাকসেস হতে চাচ্ছেন বলেন তো। আমার কাছে আপনার বুঝতে পারছি। হ্যাঁ, আপনি কত দিনে সাকসেস হতে চাচ্ছেন? আমার এটা আমার প্রশ্নটা ঠিক ওরকম না, আমি বলি আপনি কত দিনে, আমি কত দিনে আপনি সাকসেস হতে চাচ্ছেন। আপনার একটা গোল, সাপোজ আমি মনে করেন আজকে আমি কোর্স করে বা যে কোনো কোর্স করব, তারপরে আমি এইটা নিয়ে নেক্সট 6 মাসের ভিতরে, আপনার তো টার্গেট থাকবে যে নেক্সট 6 মাসের ভিতরে আমি যাতে এমন হয় যে মান্থলি এত টাকা ইনকাম করতে পারি, এরকম একটা টার্গেট তো আপনার অবশ্যই থাকবে নাকি? তাহলে আমি বলবো আপনি যত বেশি সিরিয়াসলি নেবেন, তত বেশি আপনি সাকসেস, তত দ্রুত হতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে সাপোজ আমি বলে দিলাম যে আপনারা প্রতিনিয়ত আউট অফ মার্কেট প্লেসের উপরে, সাপোজ মার্কেটে তো কাজ কম, আপনারা আউট অফ মার্কেটে ক্লায়েন্ট ম্যানেজ করার চেষ্টা করবেন, বা মার্কেটে তো সেলার বেশি, আপনার গিগটা র্যাঙ্ক করাতে অনেক সময় লাগতে পারে, বা আপনার গিগ র্যাঙ্ক হতে সময় লাগতে পারে, তখন আপনি কি করবেন? আপনার আউট অফ মার্কেট প্লেসের উপরে জোর দেবেন। সো আউট অফ মার্কেট প্লেসের উপরে যখন বেশি জোর দিবেন, তখন তো আপনাকে সময় দিতে হবে, কারণ আপনাকে অবশ্যই এত 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 টপ রেটেড লেভেল 2 লেভেল 1 সেলারদের সাথে কম্পিটিশন করে আপনাকে পৌঁছাতে হবে, তাই না? আমি যেরকম, আমার স্টিল নাও আমার সামনে 3টা ল্যাপটপ আছে, এই 3টা ল্যাপটপে আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলোর ভিতরে একটা আছে টপ রেটেড, বাকিগুলো লেভেল 2। আমি যদি এখন স্টিল নাও একটা অ্যাকাউন্ট খুলি, তা আমি জানি যে এই অ্যাকাউন্টটা কয়দিনে আমাকে লেভেল 1 তৈরি করতে লাগবে, কয়দিনে লেভেল 2তে তৈরি করতে লাগবে, কারণ আমার এই বিষয়গুলো জানা আছে, আমি ইজিলিভাবে এগুলো হ্যান্ডেল করে নিতে পারবো। ওকে, কারণ আমার আউট অফ মার্কেট প্লেসে যথেষ্ট ক্লায়েন্ট আছে, আমি সেই ক্লায়েন্টগুলোকে বলবো তুমি আমাকে 5-এর অর্ডার দাও, ওকে, আমার গিগগুলো র্যাঙ্ক হয়ে যাবে ইজিলিভাবে। তো এই জন্য বলি, আপনি যত সিরিয়াস নেবেন সেটা হলো আপনার জন্য লাভ। ওকে, আর কিছু? হ্যাঁ, আপনার যে ফার্স্ট যে প্রশ্নটা, মানে আমি ওটা বলতে যে বুঝেছি যে হচ্ছে আপনার এখন রাইটিং এর উপরে এখন কাজ কেমন পাওয়া যায়, এইটা রাইটিং এর উপরে আমি রাইটিং সাইডে নাই, আমি রাইটিং সাইডে নাই। ওকে, আমি রাইটিং সাইডে নাই, তবে আমি আমার স্কিল থেকে বলতে পারি যে এআই দিয়ে তো রাইটিং করা যায়, তাই না? এআই দিয়ে ওই কন্টেন্ট রাইটিং সাইট, আমি ওইখানে একটু বলতেছিলাম যে এআই দিয়ে যেহেতু কন্টেন্ট রাইট করা যায়, আমি বলি আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা মানে বাইরের দেশের পাবলিকগুলো আমাদের কেন হায়ার করে,
ফার্স্ট অফ অল তাদের আসলে ক্লায়েন্টদের আসলে সময় নেই, ওকে, কারণ তাদের আওয়ারলি রেটটা অনেক বেশি, আমি যদি একটু সিম্পলভাবে উদাহরণ দিই, আমেরিকায় যাদের কাস্টমার সার্ভিসে যারা আসলে কাজ করে, মানে কাস্টমার সার্ভিস বলতে তো ইজিলিভাবে বোঝেন, বাংলাদেশে অনেক সময় ভিডিও দেখি যে কাস্টমার সার্ভিসে বন্দি ইচ্ছা মতো গালাগালি দিচ্ছে। সো এই কাস্টমার সার্ভিসে যারা জব করে কোম্পানির, তারা ইয়ারলি স্যালারি পায় মিনিমাম যেটা আছে সেটা আমি বলতে পারি যে $60,000-70,000 ইয়ারলি স্যালারি পায়, ওকে। তো সেখানে বুঝতে পারছেন যে আপনার মানে তারা হলো কোম্পানি জাস্ট একজন এমপ্লয়ি, আর তারা যারা হলো বস তারা আমাদেরকে চাকরি দেয়, তাদের আওয়ারলি রেট কত, তাদের ইয়ারলি বা মান্থলি বেতন কত, তাও সেটা তো বুঝতে পারছেন। এখন তারা কেন আসলে আপনাকে জব দিবে, কারণ ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো পাবলিককে যদি সে হায়ার করতে যায় তাকে মিনিমাম $50-70 আওয়ারলি রেটে কাজ করাতে হয়, সেজন্য কি করবে, আপনার কাছে আসবে। এখন আপনি যখন ওই ইসের উপরে মানে এআইয়ের উপরে এক্সপার্ট হবেন, এআই দিয়ে কন্টেন্ট রাইট করে দিতে পারবেন, কারণ আপনি অলরেডি কন্টেন্ট রাইটার গুড, এবার আপনি সেটাকে এআইতে কনভার্ট করে নেন আপনার স্কিলটা, ওকে। যেরকম আমরা কি করি, আমাদের অনেকে আছে হলো পেন্টিংয়ে অনেক ভালো, মানে ডিজিটাল অ্যানালগ পেন্টিং যেটা রং তুলি দিয়ে, এখন এই পেন্টিংটা সে যদি ডিজিটালি কনভার্ট করতে পারে তার স্কিলটা, তাহলে সে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবে, তার স্কিলটা আরও বেশি জায়গায় পৌঁছাবে। সো যে জন্য বলতেছিলাম আপনি কন্টেন্ট লিখতে পারেন, এখন এআই চলে আসছে, আপনি এআইয়ের হেল্প নেন, এআইয়ের উপরে এক্সপার্ট হন, এআইয়ের মাধ্যমে লেখা শিখেন। ওই যে বলতেছিলাম যে প্রপোজাল যখন আপনি লিখবেন, আপরকে প্রপোজাল যখন লিখবেন, এআইকে বলবেন, এআই মোটামুটি একটা গরুর রচনা লিখে দিবে, কিন্তু গরুর রচনা লিখলে হবে না, আমাকে অল্প স্বল্পর ভিতরে সেন্ড করতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট সাথে সাথে রিজেক্ট করে দিবে, কারণ ক্লায়েন্ট ওই গরুর রচনা পড়বে, আপনি অল্পের ভিতরে আপনার সব কিছু ইফেক্টিভলি লিখতে হবে। তো ওকে, সো হয়তো বা আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম। নেক্সট, সো নেক্সট হ্যান্ড ইজ মিম আপু, আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, উনি হয়তো বা শুনতে পাচ্ছেন না। এমডি আনোয়ার ইমতিয়াজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা কি কাজ শেষ করার পর প্রথম দিকে কাজ পেতে হলে কি আপনাদের সহযোগিতা পাবো? ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমাদের দিক থেকে আসলে কি সাপোর্ট পাবেন। দেখেন আমি বলি, যেহেতু আপনার তানভীর একাডেমির হয়ে ব্যাচ করবেন, সো তানভীর একাডেমির হয়ে যখন ব্যাচ করবেন, হয়তোবা এই কোর্সটা কমপ্লিট করার পরে খুব বেশি মার্কেট প্লেসের সাপোর্ট ওইখান থেকে পাবেন এমন না, তবে আমার কাছ থেকে যে সাপোর্টগুলো পাবেন সেটা হলো, মনে করেন যখন গিগটা ক্রিয়েট করতেছেন, যেটা আমার স্টুডেন্ট এখানে শাকিল ভাই কি আছেন, তো থাকলে একটু বলবেন। তো আমার স্টুডেন্টরা আমি কী ধরনের হেল্প করে থাকি, হ্যাঁ আপনাকে একটু পরে জানাচ্ছি। সো আমার স্টুডেন্টদের আমি কী ধরনের হেল্প করে থাকি, সো মনে করেন যে গিগটা আপনি রেডি করছেন, এখন আপনার মনে হতে পারে যে আমি একটু ভাইকে দেখাই যে আসলে কোনো জায়গায় চেঞ্জ করার প্রয়োজন হতে পারে কিনা, এরপরে যখন পাবলিশ করার পরে ইত্যাদি ইত্যাদি, এরপরে এমন হলো যে আপনার একটা ক্লায়েন্ট নক করছে কিন্তু আপনি প্রপারলি ডিটেলসটা বুঝতেছেন না। মানে ক্লায়েন্ট নক করার ক্ষেত্রে বলি, আমি আমার স্টুডেন্টের ক্ষেত্রে বলি যে ভাই আপনারা সকাল 10টা থেকে রাত মোটামুটি 2টা-3টা এর ভিতরে আমাকে একটু নক দিয়েন, ওকে, সকালের দিকে একটু ঘুমাই থাকি। ক্লায়েন্ট যদি নক দেয়, সেটা যদি ভোর 5টাও হয়, কোনো সমস্যা নেই, আমার ফোন নাম্বার 01710073358, এটা হোয়াটসঅ্যাপ এবং ফোন 24 আওয়ার্স অন থাকে, তো আপনার সাথে সাথে নক দিবেন। কারণ কি বলি, ক্লায়েন্ট চলে গেলে মানে আমার হয়তো বা মানে আমি মনে করলাম যে ঘুমাই থাকি, ঘুম থেকে উঠে দেখবানে ক্লায়েন্ট চলে গেলে ওই ক্লায়েন্ট আর ফিরবে না। আর একটাবার প্রথমবার যদি আপনি ক্লায়েন্ট মিস করেন, সেটা আপনার মানে প্রোফাইলের উপরে, বিশেষ করে গিগের উপরে একটা ব্যাড ইমপ্রেশন চলে আসে, নেগেটিভ। রাইট। সো এরপর মনে করেন যে আপনাকে মিটিংয়ে ডাকছে, আপনি তো প্রথম দিকে কিছু বুঝতেছেন না, সাথে সাথে আমাকে নক দিবেন। যদি মানে কোনোভাবে আমি একটু বাইরে থাকি, সেটা তো একটু ব্যাড লাক, তারপরে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে সাথে সাথে জয়েন করার,
ওকে, জি। জয়েন করে জি। একটা ভালো জায়গায় গিয়ে যেখানে বসে আসলে ক্লায়েন্টের সাথে, তো দেখা গেলো বাইরে থাকলাম অনেক সাইড টক, তো ক্লায়েন্টের সাথে ভালো জায়গায় গিয়ে কথা বলে যাতে আসলে কাজটা নিয়ে নেওয়া যায়। কারণ দিন শেষে আপনি যদি সাকসেস হন, আমি আসলে বুক ফুলাই বলতে পারবো যে আমার স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যদি সিরিয়াসলি নেই মানে কতদিন লাগবে এটা করতে? সিরিয়াসলি নিলে শাকিল আহমেদ ভাই কতদিন লাগতে পারে? আমি যদি রেগুলার ক্লাস করি বা আচ্ছা, আমার সাথে contact শাকিল করি। ভাই কতদিন লাগতে পারে? শাকিল ভাই আমার স্টুডেন্ট, উনি জি, এটা নির্ভর করবে আসলে নিজের উপর, আমি কতটুকু সিরিয়াসলি নিচ্ছি এবং আমি কাজ পাওয়ার জন্য কি কি স্টেপ ফলো করতেছি। জি, জি। ওকে। সো মার্কেট আমি আমার স্টুডেন্টদের আবারও বলি, আমি আমার স্টুডেন্টদের একটা কথা কমনলি বলে থাকি যে আমি জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা দেখাই দিব, আপনারা যদি সি প্লাস ডি হোল স্কোয়ারের ফর্মুলা নিজে নিজে প্র্যাকটিস না করেন তাহলে আপনার ওই গন্ডিটা a প্লাস বি হোল স্কোয়ার পর্যন্তই থাকবে। ওকে, আপনি এখন এইটার উপরে জোর দিয়ে যদি বলেন যে আলু প্লাস কচু এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে, এইটা যদি আপনি নিজে নিজে না তৈরি করতে পারেন বা নিজে নিজে আপনার ক্রিয়েটিভিটি না দেখাতে পারেন, সেটা আসলে আপনার জন্য ব্যাড লাক হয়ে যাবে। ওকে, সো জি। নেক্সট আবারও মিম আপু সামনে Thank you. দেখাচ্ছে। আপু কি আছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপু যেহেতু নাই, আব্দুল হামিদ আপনি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার কিন্তু রাত্রের ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে তো মানে কাজের ডেলিভারি দিতে হয় রাত্রের 2টা 1টা এরকম, কিন্তু অন্যদিকে আমার রাত্রের ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 9টা থেকে 9:30 থেকে 10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। এখন আমার কথা হচ্ছে আমি দিনে অথবা 9টার মধ্যে আমরা আচ্ছা, আপনার আমার কোশ্চেন কাজ বুঝতে পারছি। delivery করা আমি আরো মানুষের কোশ্চেন নিব, আপনার কোশ্চেন আমি Okay. বুঝতে পারছি ক্লিয়ার। আমি আপনাকে রিপ্লাই দেই। প্রথমত আমাদের একটা কমন মানে সমস্যা থাকে আমাদেরকে, বিশেষ করে গুগল ভয়েস আসার পর থেকে, যে ফ্রিল্যান্সিংদের রাত জেগে কাজ করতে হয়। এইটা আসলে ভুল ধারণা। আপনি কাজটা নিয়ে আপনি দিনে করতে পারবেন, কোনো সমস্যা না। তবে হ্যাঁ, সব সময় যে আপনি দিনে করতে পারবেন এমন না, রাতে আপনাকে মাঝে সাঝে করতে হবে। যেরকম কি আপনার ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে বলছে যে আমার ইমার্জেন্সি ডেলিভারি লাগবে, এক্সপ্রেস ডেলিভারি বলে থাকে যেটাকে, এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা চার্জ হয় এক্সপ্রেস ডেলিভারি। সাপোজ আমার ক্লায়েন্ট $5 একটা অর্ডার করলো, বা আমার 1 ঘন্টার প্যাকেজটা নিল। এখন এই 1 ঘন্টার প্যাকেজটা কিন্তু ডেলিভারি দিতে আমি সময় পাবো 24 আওয়ার্স, বা 2 ঘন্টা নিল সেটাও কিন্তু 24 আওয়ার্স পাবো। বাট সে যদি বলে ভাই আমাকে 6 ঘন্টার ভিতরে দিতে হবে এই কাজটা, তখন সেটা হয়ে যায় এক্সপ্রেস ডেলিভারি। আর এই এক্সপ্রেস ডেলিভারির জন্য আমরা কিন্তু এক্সট্রা চার্জ করি, এবং ক্লায়েন্টটা সেটা দিয়েও থাকে। সো এইটা নির্ভর করবে যে আপনার ক্লায়েন্ট কোন ধরনের কাজ নিয়ে আসছে। এখন আপনি যদি প্রফেশনালি নেন তাহলে তো এক্সপ্রেস ডেলিভারি কেন ছাড়বেন, কারণ একটা এক্সট্রা পেমেন্ট পাবেন, যথেষ্ট ভালো পেমেন্ট পাবেন তার জন্য। এরপর আপনি বলি রাতের ঘুম। আপনার যে জিনিসটা হয় যে ক্লায়েন্টরা কিন্তু যে কোনো সময় নক দিতে পারে। ইউরোপের ক্লায়েন্ট তাদের টাইম জোন অনুযায়ী, আমেরিকার ক্লায়েন্ট, কেউ আছে অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট। সো কখন নক দিবে সেটা একদম এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না, যে কোনো সময় নক দিতে পারে। আপনার ভোর 5টার সময় একটা ক্লায়েন্ট নক দিল, তখন কিন্তু আপনাকে আপনার ফোনে সেভাবে সেট করা থাকবে, আপনাকে সেভাবে উঠে রিপ্লাই দিতে হবে, এটা স্বাভাবিক। এখন আপনি বলতে পারেন আমার রাতের ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এইটা আমরা যারা আসলে মেকআপ করে, আমরা যখনই সময় পাই তখনই ঘুমাইনি, যখনই সময় পাই। তবে হ্যাঁ, রাতের ঘুমটা হয় কি মানে ভালোভাবে ঘুম হয়, এটাও ঠিক। চারি সাইডে কোনো সব দিকে নীরবতা থাকে, মানে পুরো নীরবতা, এর ভিতরে লাইট থাকে না, আমাদের সেই ঘুমটা পারফেক্টলি হয়। বাট দিনের ঘুম অত বেশি পারফেক্টলি হয় না। কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার আছি, যখন সময় পাই তখন ঘুমাইনি। আমাদের এমন হয় দিনে 10 ঘন্টাও ঘুমাইনি, মানে দিন রাত মিলে আমরা 10 ঘন্টাও ঘুম দিই, কারণ ঘুমটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর পাশাপাশি তো আমাদের কাজ। সো এইটা এখন আপনার উপরে নির্ভর করবে, কারণ আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষের সাথে কাজ করতে চাই, আমাদের এগুলো মেনটেন মাস্ট করতে হবে, কিছু করার নেই। ওকে, নেক্সট। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছে জয় শাহ। হ্যালো ভাইয়া, হ্যাঁ, কেমন আছেন? আমার একটা প্রশ্ন ছিল, এই তো ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো।
আচ্ছা ভাই, আমি হচ্ছে করোনাকালীন সময়ে গ্রাফিক্স ডিজাইনের উপর একটা ফ্রিল্যান্সিং যখন মানে করা শুরু করে ভাবছিলাম, তখন হচ্ছে আমি আপওয়ার্কে এবং হচ্ছে ফ্রিল্যান্স.কম যেটা আছে দুই জায়গাতে হচ্ছে গিগ ক্রিয়েট করে রেখেছিলাম। সো এইখানে তো হচ্ছে যে একটা ইয়ে থাকে, যে একটা রুলস থাকে যে একটা ইনফরমেশন দিয়ে একটা বেশি আইডি খোলা যায় না। সো ওই ক্ষেত্রে কি আমি আমার যে গ্রাফিক ডিজাইন ছিল ওইখান থেকে আমি আসলে কাজ করা হয়নি আমার। আমি বেসিক্যালি এখন এক্সেল, পাওয়ার বিআই দিয়ে কাজ করি। সো আমার কি এটা মানে কনভার্ট করতে পারবো আমি আইডিটাই, মানে সবকিছু রিনেম করে? অবশ্যই পারবেন। আপনি আপনার গিগগুলো প্রথমত আপনার অ্যাকাউন্টটা সেট আপ আবার করতে হবে, মানে অ্যাকাউন্টের স্কিল যেগুলো আছে এগুলো চেঞ্জ করে দিতে হবে। এরপরে ওইটাকে গিগগুলো ডিলিট করে দিয়ে আপনি আপনার এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, মানে যেটা আপনি এই দিকে যে স্কিলগুলোর উপরে দিতে চাচ্ছেন সেটার উপরে দিতে পারবেন, কোনো সমস্যা না। আচ্ছা, এখানে হচ্ছে একটা প্রশ্ন, যে আমি তো হচ্ছে 2020 সালে খুলেছিলাম, এখন হচ্ছে 2025 সাল, মানে এতটা টাইম ছিল, আমি আসলে ওটাতে কোনো কাজ করতে পারি নাই আনফরচুনেটলি। সো এটাতে কোনো এফেক্ট পড়বে যে আসলে যদি 20 সালে আমি বলি, খুলেছিলাম? যদি ওই অ্যাকাউন্টে কোনো পরিমাণ মানে রিপোর্ট না আসে এর আগে, তাহলে আপনি ওই অ্যাকাউন্টগুলো ইজিলি ভাবে কন্টিনিউ করতে পারবেন এবং সেটা সবথেকে বেশি ভালো হবে। সরি, রিপোর্ট বলতে? রিপোর্ট বলতে আপনি কোনো স্প্যাম করে থাকলে আপনার ওয়ার্নিং আসতে পারে। সাপোজ কোনো একটা মিস্টেক করছিলেন, ওয়ার্নিং আসতে পারে। সো এই যদি কোনো ধরনের ওয়ার্নিং না আসে, যদি এরকম হয়ে থাকে তাহলে ওকে। আরেকটা প্রশ্ন ছিল, লাস্ট ভাইয়া যেটা প্রশ্ন করলো যে রাতের বেলা যে হচ্ছে মানে অনলাইনে থাকবে না, সো আপনি তো এটা রিপ্লাই দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে ধরেন যে আমি হচ্ছে একজন জব হোল্ডার, সো আমি দিনের বেলা হয়তো বা অফিস থাকি, কিন্তু হচ্ছে রাতের বেলা যদি মানে ঘুমিয়ে গেলাম, আমাকে কোনো একটা ক্লায়েন্ট আমাকে নক দিল, বাট আমি অ্যাক্টিভ ছিলাম না, সো আমি যদি রিপ্লাই করতে না পারি, এটা থেকে কোনো এফেক্ট পড়ে আইডিয়ার মধ্যে? আপনি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, আমি বলতে পারি 5%। যদি আপনার কপালের জোর থাকে আপনি কাজটা পেলেও পেতে পারেন সকালে উঠে রিপ্লাই দিয়ে, আদারওয়াইজ না, ধরেন যে আমি ওই কাজটা আমি পেলাম না, ধরেন যে সামো আমি রিপ্লাই করতে সেটা- পারি নাই ওই সময়, মানে আমার কপাল নাই, আমি হচ্ছে যেটা ছুটে গেলাম আমার থেকে, বা অন্য কোনো কারণে আমি হচ্ছে আসলে রিপ্লাই দিতে পারিনি, অ্যাক্টিভ ছিলাম না, কোনো কাজে বিজি ছিলাম, এইটাতে কি মানে উনি কি আমার মানে আইডিতে কোনো রিপোর্ট করতে পারে যে আমি না, আসলে ওনাকে? আমি বলি আপনার, বুঝতে পারছি, আইডিতে রিপোর্ট করার কোনো কিছু নাই, আপনাকে সর্বোচ্চ ব্লক করে দিতে পারে। আইডিতে রিপোর্ট এগুলো তো কোনো ঝামেলা নেই, কেউ করবেও না, এটা নিয়ে কোনো কিছু পড়ে না। আর যেটা বলতেছিলেন, আপনি যখন রিপ্লাই দিতে পারলেন না, এই ফাইবার ড্যাশবোর্ড আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমার এখানে ফাইবার ড্যাশবোর্ড বলে একটা টপিকস আছে। এখানে আপনি যখন মানে আপনি যে এই যে রেট রিপ্লাই দিলেন, এটাও কিন্তু আপনার প্রোফাইলের উপর ইফেক্ট পড়বে। আপনি মানে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারলেন না, এটাও আপনার নেগেটিভ ইমপ্রেশন হবে আপনার। এরপরে এখানে সব কিছু দেখা যায়, লাস্ট এক সপ্তাহ, লাস্ট 15 দিনের এই ধরনের সুইচ করে আমরা দেখতে পারি আমাদের গিগের কোন কোন ইমপ্রেশনগুলো কী ধরনের আসতেছে। সো এইটা সব কিছু আপনার নেগেটিভভাবে চলে যাবে। তখন আপনার যখন রিপ্লাই দিতে লেট হবে, তখন আপনার রেসপন্স রেট কমবে, আপনার জব সাকসেস স্কোর কমবে, সব কিছু আপনার কমবে। থ্যাংক ইউ। ওকে, তো আচ্ছা, নেক্সট আচ্ছা, বাপ্পি ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল। ভাইয়া বলেছিলেন যে যারা ক্লাস করেছেন তারা যদি এই রেকর্ডটা পেতে চান, সেক্ষেত্রে আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। বা যারা এখানে নতুন বা পুরাতন যারা আছেন, যদি ইন্টারেস্টেড থাকেন, তো সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে দিলে রেকর্ডের পাশাপাশি আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তো এই নোটিশটা দেওয়ার জন্য মূলত আমি হ্যান্ড রেজ করছি। ওকে, সো এই যে পুরো সেশনটা আপনারা করলেন, হয়তোবা কোনো একটা টপিকস আপনার ভালো লাগতে পারে। সো আবার যদি পুনরায় দেখতে চান, তাহলে আপনি অবশ্যই কমেন্টস বক্স থেকে ফর্মটা ফিল আপ করেন এবং আলাদা একটা ডিসকাউন্ট পাবেন, সেটা তো অলরেডি মানে শুনেই ফেলছেন। সো নেক্সট আতিক হাসান, সরি আমি যদি মিস্টেক না করে থাকি, আতিক হাসান ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আসলে বিষয়টা যেটা হলো, বর্তমানে ফ্রিল্যান্সিং পেশায় তো অনেকে যুক্ত হচ্ছেন আর কি। হ্যাঁ, এখন আসলে বিষয়টা হলো ইফেক্টিভ ওয়ে বলতে আমি একটা কাজ শিখলাম। হ্যাঁ, এখন শেখাটা হলো আপনার কেউ হয়তো শিখে আপনি, কেউ হয়তো মার্কেট প্লেস আর কি কাজটাকে মানে সিরিয়াস ভাবে কাজটা করার জন্য আর কি শেখে। এখন এখানে বোঝাচ্ছে যে আমি কোর্সটা করলাম, এখন আমাকে মানে আপনারা যেভাবে আর কি
পথ দিয়ে দিলেন আর কি, এইভাবে এভাবে চলতে হবে আর কি, হ্যাঁ। এখন সেক্ষেত্রে যদি সমস্যা হয়, মানে ইফেক্টিভ বলতে বোঝাচ্ছি যে আমি আসলে কাজটাকে কোন ভাবে করলে আর কি মার্কেট থেকে কাজটা আমি সহজে পাবো। আর এখানে গ্রিগ আছে, স্কোয়ারআপ আছে, বিভিন্ন আর কি, এগুলা গ্রিগ যেটা আপনার ডিজাইন বা মানে কি কি আসলে, মানে যেমন আমি ডাটা অ্যানালিস্ট হইতে পারি, মানে ওখানে কি কি ফিচার্স থাকলে বা অ্যাড করলে গেলে কাজটাকে আর কি সহজভাবে আর কি পাওয়া যায়। রাইট। মানে এই ক্ষেত্রে আপনার যেগুলা গুগল শিট, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে কোন কাজগুলো আছে বেশি বেশি জানতে হবে আর কি, এটা আর কি আমার প্রশ্ন ছিল, যে মানে কাজটাকে সহজভাবে যাতে আমি পেতে পারি, একটা কাজ ট্রেনিং শেষে যাতে আমার ওই কাজটা যাতে প্রভাব পড়ে যে আমি না এটা ঠিক করলাম, শেষে আমি যাতে মানে এক্সট্রা আর কি কোন কাজগুলো করলে এটা সাথে ইফেক্টিভ হবে আর কি। ওকে, সো আপনার কোশ্চেনটা পেলাম। আপনি যেটা বলতেছিলেন যে মানে কাজ শেখার পরে কোনটা যথেষ্ট ইফেক্টিভ হবে কাজ পাওয়ার ক্ষেত্রে, প্রথমত আমি যে ওই একটা কথা বলতেছিলাম যে আমরা কিন্তু ইউটিউবেও ভিডিও পাই যে কিভাবে মানে গিগ পাবলিশ করতে হয় ইত্যাদি ইত্যাদি। সো এইখানে একটা কমন মিস্টেক আছে, আমরা যতগুলো গিগ তৈরি করব সেই গিগগুলো, এই যে একটা কথা বলতেছিলাম না, ইমেজটা যথেষ্ট পারফেক্টলি হতে হবে। এরপরে গিগের যখন কোন বিষয়গুলোর উপরে গিগ দিবেন সেটা তো অবশ্যই বলা হবে যে কোন বিষয়গুলোর উপরে গিগ দিতে হবে। এরপর আসি, কারণ আপনি ধরে নেন আমার ক্লাসে শিখছিলেন ডাটা স্ক্রাপিং, এখন আপনি যদি গিগ দেওয়ার সময় দেখলেন যে আরেকজনের গিগ রিসার্চ করে দেখলেন যে সে লিখছে ডাটা স্ক্রাপিং উইথ পাইথন, আপনি কি পাইথন শিখছেন? আপনি কি পাইথন সম্পর্কে জানেন? অবশ্যই না। সো আপনি ডাটা স্ক্রাপিংটাই পর্যন্ত রাখবেন, আপনি ডাটা স্ক্রাপিং উইথ পাইথন পর্যন্ত যাবেন না, কারণ আপনার স্কিল যতটুকু আপনি সেই পর্যন্ত আপাতত থাকবেন। এরপর আসি, আপনি যখন একটা গিগ রিসার্চ করবেন, এইখানে আসলে এই ছোট একটা ক্লাসে গিগ রিসার্চ, আমি যদি বলি ওই ফাইবারের গিগটা তৈরি করা এবং পাবলিশ করাতে 3টা ক্লাস হবে, এই 3টা ক্লাস প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে, সেখানে একটা মানে আপনার এক কোর্সে হয়তো বা সব বোঝাতে পারবো না, তবে যেখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয় ফাইবারের গিগের প্রথমে হলো টাইটেল, তারপরে ট্যাগ, তারপর ডেসক্রিপশান, দেন এই কয়টার উপর নির্ভর করে আপনার গিগটা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পরে আপনি আপনার ক্লায়েন্ট গিগে ক্লিক করবে কিনা সেটা নির্ভর করবে গিগের ইমেজটার উপরে, সেই ইমেজটাও প্রফেশনালি তৈরি করতে হবে। ওকে, সো হয়তোবা আপনি অ্যান্সার পাইছেন। আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? পরীক্ষা ভাইয়া যে আপনার যেটা আর কি আমি করছিলাম, পরে আমি আর কি ওটা কন্টিনিউ করতে পারি নাই, মানে শেষে একটা পরীক্ষা হয় আর কি, তো সেটা আসলে কি হয় আপনার মাধ্যমে কি হেল্প মানে কি পাওয়া যাবে, কি কি বিষয় আর কি ওখানে থাকবে বা পরীক্ষা? ও আচ্ছা, লাস্টে যে পরীক্ষা, আচ্ছা এখন পরীক্ষার নিয়ম নাই, এর আগে ছিল, এর আগে পরীক্ষা ছিল, বাট পরীক্ষা যদি দিতে হয় সেটাও আমি আপনাকে হেল্প করব। ওকে, এই যে বলতেছিলাম না যে একটু আগে একটা ভাই কোশ্চেন করছিল যে এআই আসার পরে আমাদের কন্টেন্ট রাইটার পরীক্ষাও এআই দিয়ে দিব, কেন আমরা দিব না? ওকে, আমরা কাজ পারি, শুধুমাত্র পরীক্ষার জন্য ফেল করে বসে থাকবো এমন তো না। আমি যখন 2019 সালে আমি বলি তো, আমি যখন 2019 সালে প্রোফাইল ক্রিয়েট করি, প্রথম যে প্রোফাইলটা ক্রিয়েট করছি মানে সব কিছু ওকে, লাস্টে গিয়ে স্কিল টেস্ট দিতে হতো তখন গিগ পাবলিশ করার সময়, এই স্কিল টেস্ট দিয়ে প্রথমটাতে 2বার ফেল মানে আমার প্রায় 90 দিন পরে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো, এখন 90 দিনের জন্য বসে থাকবো, আবার অ্যাকাউন্ট খুললাম। সো পরে আমার এখন যেটা টপ রেটেড সেটা হলো প্রথমবার ফেল, দ্বিতীয়বার যে আমি পাস করছি। ওকে, আর এখন যে এআই আসার পরে মানে আপনি 40টা কোর্সেন হলে 37-38 ইজিলিভাবে পাবেন, এইগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে, নেক্সট এমডি সুমন সরকার। আচ্ছা, আপনাদের কমেন্টস তো আমি পড়তেছি না আমি। আচ্ছা, সুমন সরকার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম যে আপনি যে বলেন আপনি হচ্ছে তানভীর একাডেমির সঙ্গে আছেন বিধায় আপনি আমাদের এই কোর্সগুলো মানে করাচ্ছেন, এবং এই কোর্সের মধ্যে যদি আমাদের পরবর্তীতে কোনো সাপোর্ট লাগে এখান থেকে তো আমরা সেগুলো পাবো, এবং এই কোর্সটা আমাদের হচ্ছে কবে হবে আর কি, কয় তারিখ বলতে মানে সপ্তাহে হচ্ছে কোন দিন হবে? আচ্ছা, আমি তাহলে আর একটু শেয়ার দেই, কাইন্ডলি একটু সময় দিবেন। ওকে, সো কোর্সের লিঙ্কটাতে যদি যান তাহলে ইজিলিভাবে আপনি দেখতে পাবেন, সব কিছু খুঁটিনাটি দেওয়া আছে। কোর্সের ক্লাস হবে, এই যে ক্লাস হবে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই। ওকে,
এবং লাস্টে রেকর্ডেড, আচ্ছা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ অবশ্যই শুনতে পাওয়ার কথা। এবং লাস্টে যে রেকর্ডেড ভিডিও, তো আমি দেখেন কোর্স লিঙ্কটাও দেওয়া আছে আপনার মানে চ্যাট বক্সে পেয়ে গেছেন। ওকে, সো এখানে সব কিছু দেওয়া আছে। আর কোর্স মডিউলটা তো এখানেও দেখতে পাবেন, এই যে কোর্স মডিউলটা। আচ্ছা, আমি কমেন্টস থেকে একটা পড়ি। উনি কোশ্চেন করছে যে ইংলিশটার ব্যাপারে। সো আমি বারবার বলি যে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের বেশ কিছু বিষয় শিখতে হয়। ওকে, যেরকম এআই টুলের ব্যবহার শেখাবো না, ওখানে আরও অনেক বিষয় শেখাবো, অনেক টুলগুলোর যেখানে আসলে আমাদের প্রয়োজন হবে। যেরকম আমাদের প্রোফাইলে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো, চিন্তা করতে পারবো না, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো স্প্যানিশ। ঠিক আছে, স্প্যানিশ কেন অ্যাড করব সেটা ক্লাসেই বলবো। স্প্যানিশ অ্যাড করবো। এবার আপনি কিছুই বুঝলেন না স্প্যানিশ, শিখবেন কি করে? দেখেন, আপনার ক্লায়েন্ট আপনাকে স্প্যানিশ ভাষায় নক করছে। ওকে, গুগল ট্রান্সলেটে চলে যাবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে যা লিখে সেন্ড করছে সেটা স্প্যানিশ ভাষায়। গুড, আমি স্প্যানিশ ভাষা বুঝি না বলে আমি কি পাগল? আমি তো অ্যাডভান্স লেভেলের কিছু জানি। সো স্প্যানিশ ভাষাটা এখানে সেন্ড করব। সেন্ড করার পরে আমি এখানে ইংলিশে কনভার্ট করে নিব, যে ট্রান্সলেট করে নিব সে আসলে কি বোঝাতে চাচ্ছে ইজিলি ভাবে। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই, যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কোশ্চেন উঠছে, সো আমি আমার স্টুডেন্টদের, অফলাইন স্টুডেন্টদেরকে এটা দেখাতাম, বাট এখন পাবো কি না, অনেক দিন হয়ে গেছে। আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, লাস্ট ক্লাস করাইছি জানুয়ারি মাসে। ওকে গুড, সো এখানে হয়তো বা পাবো। সো আচ্ছা, এই হিস্ট্রিটাও শেয়ার করি। আমি যখন ক্লাস নিচ্ছিলাম ওদেরকে, তখন আমার একটা স্প্যানিশ ক্লায়েন্ট বা সামথিং নক দেয়। সো আমি তাদেরকে ডিরেক্ট দেখাইছিলাম যে আসলে কি লিখে নক করছে। পাবো কি? আচ্ছা, আমার ক্লায়েন্ট কি লিখে নক করছে দেখেন, এটা আমি একটু কপি করে নিয়ে বসাই। আমার ক্লায়েন্ট আমাকে এইটা লিখে নক করছে। আচ্ছা, আপনাদেরকে চ্যাট বক্সেও দিয়ে দেই, আপনারাও দেখতে পাবেন। সরি, কপি হয়নি। আচ্ছা দেখেন তো, এই যে কি ঘোড়ার ডিম লিখছে, আপনি কি বুঝবেন? কি হলা, বোনস, দিস, এগুলো কিছু বুঝবেন? কি দরকার এগুলো বোঝার? আপনারা বুঝে নেবেন, এখানে চলে আসবেন, গুগল ট্রান্সলেটে পেস্ট করবেন, এখান থেকে ইংলিশ, হ্যালো, গুড মর্নিং, আপনারা ইজিলিভাবে পড়েন। আই হ্যাভ এ লিস্ট অফ টাউনস ইন ক্যাটালোনিয়া অ্যান্ড আই ওয়ান্ট সামওয়ান টু কুইকলি দ্য লিস্ট টু রিজন দে বিলং দেয়ার অমুক সাথে। তো ইজিলিভাবে পড়তে পারবেন। এবার আসি, আপনার ক্লায়েন্টকে যখন নক দিবেন তখন আপনি কি ভাষায় দিবেন? ইংলিশে, বাংলায়? তা তো হবে না। আপনি যদি চান ইংলিশে দিতে পারেন, কোনো সমস্যা না, বাট আপনি স্প্যানিশে, যেহেতু সে স্প্যানিশ ভাষায় দিয়েছে। ওকে, সো আমরা নর্মালি কি লিখি? হ্যালো, আই এম ধরে নিলাম এইটা, আপনি এইটা লিখে তাকে দিতে চাচ্ছেন। এখান থেকে স্প্যানিশ পেয়ে যাবেন, এখান থেকে এই যে এসতে চলে যাবেন, এই যে এসতে, যদিও আমার উপরে আছে, তারপর আমি দেখানোর জন্য এসপিএ, এই যে স্প্যানিশ। সো এই যে এটাকে কপি করবেন, ওকে মেসেজ করে দিবেন, ও বুঝলো, আপনিও বুঝলেন, সব কিছু ওকে। এবার আসি, যদি স্প্যানিশ ক্লায়েন্ট আপনাকে মিটিংয়ে ডাকে তখন কি করবেন? তখন আসলে আপনাকে এইটুকু ছাড় দেওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই, কারণ আমরা তো স্প্যানিশ তার সাথে অন টু অন কথা বলতে পারবো না। ওকে, সো এইটুকুর ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে সরি, আমি মিটিংয়ের জন্য অ্যাভেলেবেল নাই, আপনি টেক্সট করেন, এইটুকু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। ইংলিশের ক্ষেত্রেও সেম কথা, আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে সেটাকে ট্রান্সলেট করে বাংলায় করে নেবেন, বাংলায় করে নিয়ে আপনি সেটা বুঝে নেবেন, তারপরে আবার আপনি বাংলায় লিখবেন, ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, তাকে সেন্ড করবেন। ওকে, খুব বেশি সমস্যা হয় না, ইজিলিভাবে পারা যায়। আমিও তো প্রথম দিকে স্বাভাবিক, সবাই শুরুতে এক্সপার্ট হয় না। আচ্ছা, এমডি বিপ্লব হোসেন, আচ্ছা উনি হয়তো শুনতে পাচ্ছেন আবার সামথিং এরকম কিছু। আমি আপনাদেরকে একটা কমন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি।
সো আপনারা অনেকে ডাটা এন্ট্রি, অনেকে এই জিনিসটা কোশ্চেন করে থাকেন যে ডাটা এন্ট্রি কাজ অ্যাভেলেবেল নাই, তারপরে এই কাজের ডিমান্ড কত, এই কাজ শিখে এর ভবিষ্যৎ কি, তারপরে আরও অনেক কোশ্চেন করে থাকে। বা আপনাদের একটা কমন বিষয় থাকে, সেটা হলো আমরা ফ্রিল্যান্সিং করব, শুধু বসে ডাটা এন্ট্রি কেন করব, বা লিড জেনারেশন। এখানে তো অনেক অ্যাডভান্স লেভেলের কিছু আছে, সেটা তো আমরা দেখানোর চেষ্টা করছি বিষয়গুলো। তারপরে অনেকের কোশ্চেন থাকে এই কাজটা অনেক ইজি, অমুক তমুক ইত্যাদি, এর থেকে আমি ইথিক্যাল হ্যাকিং শিখব। এমন কমন মিস্টেক হয়ে থাকে। আমরা শুরুতে এই জন্যই কিন্তু আসলে হোঁচট খাই যে আমাদের দেশে বিশেষ করে ইন্ডিয়ানরা ফ্রিল্যান্সিংয়ে এত এগিয়ে কেন? কারণ একটাই, তাদের ওই বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা তাদের অনেক স্ট্রং। আমি ইন্ডিয়াতে গিয়ে দেখছি তাদের গ্রামেও অলিতে গলিতে কম্পিউটার ট্রেনিং করায়, অলিতে গলিতে। তো দিন শেষে তাদের কম্পিউটার বেসটা যথেষ্ট আছে। একজন ব্যক্তি কখনো ক্লাস 1-এর স্টুডেন্ট, সে যতই স্ট্রং হোক না কেন, তাকে কখনো ক্লাস 10-এ তোলা যায় না। সেমভাবে আজকে কম্পিউটার নিলাম, পরের দিন ওয়াইফাই লাইনটা নিলাম, নেওয়ার পরের দিন ইথিক্যাল হ্যাকিং শেখা শুরু করলাম। মানে প্রথম মাউস ধরেই ইথিক্যাল হ্যাকিংয়ে চলে গেলাম। ওই যে মানে দুপুর 2টার সময় ক্লাস করতে গিয়ে যদি ইলেকট্রিসিটি না থাকে, মাথার উপর দিয়ে যেরকম ক্লাসটা যায় না, ওই রকমই হবে। কারণ আমার কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা নাই। এরপর আসি, অনেকে বলে যে কমন কোশ্চেন যে ডাটা এন্ট্রিতে কাজ নেই। আমি যখন 2019 সালে শুরু করছি, একই কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম। বাট মানে গ্রামের দিকে এক ধরনের মানুষ আছে না, যে আপনি যে কাজ করতে যাবেন আপনার পিছন ধরে টান দিবে বা আপনার সমালোচনা করবে। সো বিষয়টা ওরকমই। আপনি আজ পর্যন্ত শুধুমাত্র মানে ফিউশন নিয়ে ভাবার জন্য আপনি কাজই শুরু করতে পারেন নাই, অথচ এই ফ্রিল্যান্সিং করবেন বলে 2 বছর আগের থেকে চিন্তা করতেছেন। আর 2 বছর আগের থেকে যদি আপনি শুরুই করতেন, তাহলে আজকে আপনার অবস্থা অন্য জায়গায় চলে যেত। তো এই জন্য বলবো, যারা আসলে শুরু করতে চান শুরুই করেন, বাট লেগে থাকতে হবে। মেন কথা হলো লেগে থাকতে হবে, আর সেইভাবে লেগে থাকতে হবে, যেটা শাকিল আহমেদ ভাই সবসময় বলে। আমি প্রথম দিন থেকে, উনি আমাকে প্রথম দিন কল করে বলছিল, ভাই আমি লেগে থাকবো, আপনি কি আমার সাপোর্ট দিবেন কিনা? হ্যাঁ, লেগে থাকতে হবে, তাহলে হবে। ওকে, সো আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ প্রথম ক্লাসে আমাদের দেখা হবে। আমরা আমাদের জার্নিটা খুব ভালোভাবে শুরু করব আশা করি। ওকে, আপনি কোশ্চেনটা করতে পারেন। খাদিজা হাসান। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা একটু অন্যরকম। তো আসলে আমার কি বলবো, প্ল্যাটফর্মটা একটু ডিফারেন্ট। জাস্ট লার্নিং এর নেশাটা ভীষণ, সো ওটার কোনো গোল নাই। সো বাট আমার একটা মানে গোল আছে, সেটা হলো আমার ডাটা অ্যানালিটিক্স, এবং ওটার উপর আমার কোর্স করা আছে, কোর্স কমপ্লিট করছি। বাট এটার যে প্রসেস গুলো থাকে, এখন ওই প্রসেস গুলোর উপর দিয়ে যাচ্ছি, তারপর ইন্টারভিউ প্রসেস। বাট আমার যে জিনিসটা ভীষণ ভালো লাগছে, যে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা, এটা হয়তো আমার ওরকম উপকার লাগবে না, বা কিছু কিছু পয়েন্ট আমার খুব মানে হয়েছে যে আমার ভীষণ উপকার আসতে পারে। যে ফিল্ডটা শুধুই যে মানে ফ্রিল্যান্সিং বা এরকম কিছু না, যেখানে আপনি দেখাচ্ছেন যে লিঙ্কডিনটাকে সাজানো, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। তো আমার ইচ্ছা যে আমি হই, বাট ওই যে হয়তো আমার গোলটা ফ্রিল্যান্সিং না। সো এই ক্ষেত্রে কি ইটস ওকে ফর মি? হ্যাঁ, অবশ্যই। আপনি আপনার ডাটা অ্যানালাইসিসের উপরে লিঙ্কডইনটা সাজান। মানে হয়তো একদিনে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, বাট ডে বাই ডে 1 বছর বা 2 বছর পরে দেখা যাবে যে আমরা প্রথমে যে লেভেলে ছিলাম, আমাদের লেভেলটা মানে আমার অ্যাকাউন্টের লেভেলটা যথেষ্ট প্রফেশনাল হয়ে গেছে। সো একটা সময় এসে আমি যে বলতেছি শুধুমাত্র মানে যে কোনো মানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং অফার পাবেন এমন না, যে কোনো দেশের থেকে আপনাকে অফার চলে আসতে পারে, এবং আপনি যদি তাদের সাথে পরবর্তীতে মানে ইন্টারভিউতে আপনার স্যাটিসফাইড করতে পারেন, তাহলে তো কপাল খুলে যাবে। ওকে, হ্যাঁ ভাইয়া, বেসিক্যালি আমি দেশের বাইরে থাকি, সো আমার ফ্রিল্যান্সিংটা বেসিক্যালি ওইভাবে আমার হয়তো কতটা মানে সুবিধাজনক হবে এটা নিয়ে আমার অতটা ধারণা ছিল না। তো যতটুকু মনে হয়েছে, এটা আমার জন্য অতটা হবে না, যেহেতু আওয়ারলি বললেন একটু আগে। সো আওয়ারলি তো আমরা এখানে বেশ ভালোই পাই, সো ওই হিসাব করলে তো আমাদের জন্য পোষায় না। তো মানে হ্যাঁ,
তো আমি এখান থেকে আমার ডাটা অ্যানালিস্টের উপরে আমি লিঙ্কটাকে সুন্দর করে সাজাতে পারছি না। এবং আমি এই প্ল্যাটফর্মে তানভীর ভাইয়ের সাথে অনেকদিন, ওনার সবগুলো কোর্স মনে হয় আমার করা হয়ে গেছে। তো আমি অ্যাডভান্স লেভেলের না, বাট আস্তে আস্তে শিখছি। বাট আমার মানে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার বাইরের দেশে যেমন আপনি পাইথন বলেন বা পাওয়ার বিআই বলেন, ওরা একটা স্পেসিফিক একটা মানে স্কিলের উপরে ভীষণ জোর দেয় যে ডু ইউ নো দ্যাট প্রপারলি, আর ইউনো আপনি কতটা এক্সপার্টলি কাজটা করতে পারছেন এটা শো আপ করা। সো এটা লেগে থাকাটা ছাড়া উপায় নেই। আর সব থেকে বড় আমার যে ফোকাসটা, আমার লিঙ্কডইনটাকে আমি সুন্দর করে সাজাইনি। আমি কাজ করছি অনেকদিন, বাট ওখানে যে যতভাবে দেওয়া দরকার, যেভাবে সাজানো দরকার, ওটা কিছুই করিনি, জাস্ট ওপেন করে রেখে দিয়েছি। এবং আমার মনে হচ্ছে আমার ওখানে আসলে মেন ফোকাসটা দেওয়া দরকার। এবং আপনি ওখানে অনেক ভালো একটা ফোকাস বা একটা সময়ই রাখছেন, যে 4টা রাখছেন ওখানে, 4টার মধ্যে 3 নম্বরে যে লিঙ্কিংটা। সো আশা করি ওখান থেকে আমি কিছুটা হেল্প পাবো, যদিও ফ্রিল্যান্সিং না, বাট আমার হয়তো আমি বেশ কিছু প্রজেক্ট করেছি, ওটাকে কিভাবে সাজাইতে হয়, বা ওখান থেকে হয়তো আপনার কাছে একটা মানে ভালো আইডিয়া বা আমাকে সুন্দরভাবে হয়তো সুন্দর করে বোঝাই নেওয়ার যে টেকনিকটা দেখাই দিলেন। এটা কি সম্ভব? আমি বুঝতে পারছি। যেহেতু সময় বেশি হয়ে গেছে, আমি একটু থামাবো আপনাকে, এবং আমরা যে কয়জন আছি তাদেরকে একটা জাস্ট কমন কথা বলবো। ওকে, আমরা যখন শুরু করছিলাম তখন হয়তো বা 100 জন বা 80 জন ছিলাম, এখন এইটা হলো ধৈর্য, কিন্তু ঠিক আছে। এবং লাস্টে এসে আমরা একটা, আপনারা আপুর কাছ থেকে কিছু বুঝছেন কিনা আমি জানি না, মানে কিছুই বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু একটা কথা কি আপনারা আপুর কাছ থেকে নিতে পারছেন কিনা, উনি যেহেতু দেশের বাইরে থাকে, উনি একটা কথা বলতেছিল যে ওনার দেশের বা এই ক্লায়েন্টগুলো একটা কমন বিষয়ের উপর জোর দেয়, যে আপনার যে বিষয়টা, সাপোজ পাইথন, এটা আপনি ভালো করে পারেন কিনা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই কমন কথাটা। তো যে কয়জন আছেন এই জিনিসটা একটু মনে রাখবেন, যে ওনার কাছ থেকে আমি নিয়ে আপনাদেরকে আবার বলতেছি যে আমরা যে প্রোফাইলটা সাজাবো, খিচুড়ি পাকাবো না, আমরা প্রোফাইলটা একটা স্কিলের উপরে জোর দিয়েই বলবো যে আমি স্ট্রং, তাহলেই সম্ভব। আপনার ক্লায়েন্ট এসে যদি আপনার প্রোফাইলে এসে দেখে যে সাপোজ আপনি প্রপোজাল সাবমিট করছেন, আপনার প্রপোজালটা তার পছন্দ হয়েছে, আপনার প্রোফাইলে তো কাজ নাই, সে এসে দেখলো আপনার প্রোফাইলে আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনার প্রোফাইলে আপনি ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা অ্যানালাইটিক্স, তো পুরা খিচুড়ি পাকানো, তখন কি বলবে জানো? আপনি তখন ওই যে প্রপোজালটা ভালো করে লিখছেন না, ওইটার কোনো ভ্যালু নেই। ওকে, সো ওনার কাছ থেকে এই জিনিসটা হয়তো বা আপনাদের মানে শিক্ষা নেওয়া উচিত, যে স্কিলটা, সেই স্কিলটা আপনাকে জোর দিয়ে বলতে হবে আমি স্ট্রং। এবং যে কোনো সময় আমরা যখন মানে আমাদের রিজুম তৈরি করা শিখবো, আপনারা হয়তো বা অনেকে সিভি রিজুমের ভিতরে পার্থক্য অবশ্যই আছে। তো আমরা যখন রিজুম তৈরি, আমরা এক্সপার্ট ওই জায়গায় আমি একেবারে এক্সপার্ট সম্পর্কে ধারণা দিব না, মানে আপনাদের এক্সপার্টাইজ তৈরি করে দিব না একেবারে, কিন্তু আপনাদের ধারণা দিয়ে দিব প্রপারলি যে এইভাবে তৈরি করতে হয়। একটা রিজুমের সামারিতে একেবারে জোর গলায় বলতে হয় যে আমি আমার স্কিলের উপরে এই কথাগুলো আমার গোছাই বলতে হবে অবশ্যই। রিজুমের যে সামারিটা লিখতে হয় সেখানে জোর গলায় বলতে হয় যে আমার স্কিলের উপরে আমি এক্সপার্টাইজ এবং যে কোনো সময় যে কোনো ধরনের কাজ করতে প্রস্তুত আছি। তাহলে অনলি আপনার ক্লায়েন্টটা আপনার রিজুমটাকে তাদের ডাইন সাইডে রাখবে, মানে আপনাকে ইন্টারভিউ কল করবে। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আপনি যেহেতু ওকে এমডি বিপ্লব হোসেন, আপনি হয়তো বা এখন আপনার মিউট, আপনি একটু আনমিউট করে নেন। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি হচ্ছে যে একটা কোশ্চেন করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার এতদিনের অভিজ্ঞতার আলোকে আপনি জাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এখন থেকে শুরু করার জন্য একজন নতুন একবারে সে কোন দিকে গেলে ভালো হবে, কোন জিনিসটার উপরে বেশি ফোকাস দিলে মানে বেশি ভালো হবে, এটা আর কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওকে, সো আপনার কোশ্চেনটা একেবারে কমন একটা কোশ্চেন, যে আমি কোন দিকে গেলে যথেষ্ট সাকসেস হব দ্রুত সময়ের জন্য। দেখেন, আপনার কোশ্চেনটা আমি অন্যভাবে একটু ঘুরাই।
আমাদের সবার একটা কমন কোশ্চেন থাকে যে আমরা আসলে দ্রুত সাকসেস হব, কম কম্পিটিশান থাকবে, দ্রুত সাকসেস হয়ে যাব, কোন কাজের ডিমান্ড আছে এই দিকে চলে যাব। কিন্তু এইটা যদি আপনি করতে যান তাহলে আপনি ওই যে আমি একটা কথা বলছিলাম যে ক্লাস 1-এর বাচ্চাকে কখনো ক্লাস 10-এর বই পড়ানো হবে না বা ক্লাস 10-এও নিবে না। সো বিষয়টা হলো আপনি কোন দিকে যেতে চান বা সেটা নির্ভর করবে আপনার কম্পিউটার স্কিলের উপরে। সহজ কথা, আপনি যদি মনে করেন যে আপনার কম্পিউটার স্কিল যথেষ্ট ভালো, তাহলে আপনি দেখা গেল আপনি যে কোনো বিষয় দ্রুত ধরে নিতে পারেন, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, এটা স্বাভাবিক। আপনি কেন বেসিক লেভেলে বসে থাকবেন, তাই না? ও সেই জিনিসটা বলবো। আবার আরও অনেকের কোশ্চেন থাকতে পারে যে মার্কেট প্লেসে এখন এত কম্পিটিশান, আমরা আসলে গিয়ে দেখেন মার্কেট প্লেসে যারা অলরেডি কম্পিটিটর আপনার, তারা কিন্তু যে জেনারেশনের, আপনি কিন্তু তার থেকে অ্যাডভান্স জেনারেশনের। আমি আমার কথা যদি বলি, আমরা এমন একটা জেনারেশনের, আমার জন্ম 1996 সালে, আমরা এমন একটা জেনারেশনের যারা শুরু করছি ওই আপনাদের সাথে ওই টেমি ল্যাম্প এগুলো দিয়ে, আবার তারপরে এসে সোলার সিস্টেম পাইছি, তারপরে এসে কারেন্ট পাইছি, তারপরে এসে 2G 3G 4G সবগুলো কিন্তু আমরা পাইছি। তো আমরা এমন একটা জেনারেশনের, আমাদের আগের জেনারেশন কিন্তু অত বেশি এক্সপার্ট না, বাট তারাও কিন্তু আমাদের কম্পিটিটর, কারণ তারাও আমার থেকেও বেশি বয়সে যারা আছে তারাও কিন্তু কাজ করে। সো আপনারা এমন একটা জেনারেশন এসে পড়ছেন। আমি 2017 সালে প্রথম ল্যাপটপে হাত দিয়েছি 2017 সালে, আর সেইখান থেকে 2019 সালে আমি ফ্রিল্যান্সিং জগতে ঢুকছি। চিন্তা করতে পারবেন, এর আগে আমি কোনোদিন মাউসই ধরি নাই, কারণ গ্রাম থেকে উঠে আসা, ওই ফ্যাসিলিটি আমি পাই নাই কোনোদিন। সো যে জিনিসটা বলতেছিলাম, আপনারা কিন্তু তার থেকে আপনারা হয়ে ফোন হাতে করছেন। সো আপনারা আরও বেশি স্কিল পারসন। আমি এখনো ফোনের যতটুকু সেটিংস না বুঝি, আপনারা তার থেকে আরও বেশি বুঝবেন। ওকে, সো এমন না যে চাকরির বাজারের কথা কিন্তু এই একই। চাকরির বাজারে কিন্তু প্রতিনিয়ত আপনার কম্পিটিটররা বাড়তেছে। চাকরির বাজারের কথা চিন্তা করেন, প্রতিনিয়ত আপনার কম্পিটিটররা কিন্তু বাড়তেছে। সেম কথা এখানেও বাড়বে, কিন্তু এখানেও তো অবশ্যই আপনাকে সেইভাবে তৈরি করতে হবে, কিছু করার নেই। এবং আরও একটা জিনিস বলি, আমরা যদি সরকারি চাকরির সাথে এই ফ্রিল্যান্সিং এর কম্পেয়ার করি যে দুইটার ভিতরে কোনটা বেছে নেওয়া ভালো হবে, দেখেন সরকারি চাকরি যদি আপনি করতে চান, আপনার রিকোয়ারমেন্টে কি একটা কমন কথা লেখা থাকে, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, লেখা থাকে কিনা? আর ফ্রিল্যান্সিং সেক্টরে এসে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট নেই বাংলাদেশি নাগরিক হতে হবে এই জবে অ্যাপ্লাই করার জন্য। এটা কিছু জবে থাকে হয়তো বা, যেরকম বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটর, এটা লেখা থাকে যে আপনার অবশ্যই বেঙ্গলিতে ফ্লুয়েন্ট হতে হবে, এই ছোটো ছোটো রিকোয়ারমেন্ট। সো দুইটার যদি কম্পিটিশন চিন্তা করেন, তাহলে সরকারি চাকরিতে আপনার কম্পিটিটর কিন্তু শুধুমাত্র বাংলাদেশিরা। আর যদি ফ্রিল্যান্সিং সেক্টর করেন, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে কম্পিটিশন করতে হবে, যেখানে আপনাকে আরও বেশি স্কিল হতে হবে, কিছু করার নাই। ওকে, যেটা বাস্তব সত্য সেটা মেনে নিতে হবে। ওকে ভাইজান, থ্যাংক ইউ। ওকে, সো নেক্সট সাব্বির। আচ্ছা, আমি নামটা ফুল দেখতে পারবো না, ওয়েট। আচ্ছা, আনোয়ার পারভেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বিষয়টা হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে আমি ফাইবারে অনেকগুলা ক্লাস করেছিলাম। তারপরে ফাইবার একটা অ্যাকাউন্ট খুলি, তারপরে আমি আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলি, লিঙ্কডইন। কিন্তু আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা বারবার রেস্ট্রিকশন হয়ে যায়। আচ্ছা, কোনোভাবে আমি এটা সলভ করতে পারতেছি না। এটার কি কোনো উপায় আছে, বলতে পারবে? আচ্ছা, লিঙ্কডইন নিয়ে আমি একটু পরে রিপ্লাই দিব, এটা নিয়ে সমস্যা না, এটা কমন কোশ্চেন সবার জন্য। ওকে, গাজী মেহেদি হাসান ভাই, আপনি কিছু বলবেন? জি ভাইয়া, বলতে চাচ্ছিলাম আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি ভাইয়া, বলতে চাচ্ছিলাম যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের যে কাজটা আছে, এটা তো একসময় মনে করেন হাইপ ছিল যথেষ্ট, এবং আপনি যে কথা একটু আগে বললেন যে অনেকেই বলে যে আপনারা এই বেসিক পর্যায়ে থেকে শুরু করবেন, ইগনোরনেস করে কথা বলে, ডাটা এন্ট্রির বিষয়ে, যে এগুলার এখন কোনো কাজ নাই বা কাজ পাওয়া যায় না বা তেমন ইনকাম হয় না। আসলে এই কথাটার সত্যতা কেমন ভাই?
ওকে, আপনার কোর্সেন শেষ হলে আপনার কোর্সেন কি বুঝতে শেষ? পারছেন? হ্যাঁ, হ্যাঁ ওকে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, লাস্টে একটু টেকনিক্যাল সমস্যা দেখা যাচ্ছিল, যে কারণে লাস্ট আসি না। আচ্ছা, সমস্যা না, আপনার কথা আমি বুঝতে পারছি। দেখেন, আচ্ছা আমি বলি, যে জিনিসটা একেবারে কমনলি, ওই যে আপনার স্কিল কতটুকু, মানে আপনার কম্পিউটারের উপরে স্কিল কতটুকু, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এবার আসি, বড় বেশ। কম্পিটিটর সব জায়গায় কিন্তু বেশি, যে জায়গায় যাবেন কম্পিটিটর বেশি, বাট আপনাকে একটু টেকনিক করে সব জায়গায় চলতে হবে। ওকে, আমি একটা মানে এই ক্লাসে আমি একটা কমন কথা, মানে একটা কথা বলছি যে আমরা আমাদের প্রোফাইলে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবো। কেন অ্যাড করবো হয়তো বা এখন দেখানোর সময় নেই, বাট আমরা অ্যাড করবো। ওকে, এগুলো হলো টেকনিক, এইগুলোই টেকনিক। এরপর আসি, আমার কথা চিন্তা করেন, এরপর আসি, যদিও এখন আমার সময় কম। ওকে, তারপর আমি আমার মতো করে বলি। দেখেন, আমি যখন শুরু করছি ওই একই অবস্থা, আমার কিন্তু কম্পিউটারের উপরে অত বেশি নলেজ ছিল না যখন আমি শুরু করছি। এরপর আমার আমি ইনকাম দিয়ে কিন্তু আমি এখন যে কোনো সেক্টরে সুইচ করে নিতে পারি। সো আমরা যারা বেসিক লেভেলের আছি, আমরা যারা অনেক দুর্বল আছি বা আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে মোটামুটি ধারণা আছে, আমি বলবো যে আপনারা এই ফান্ডামেন্টাল যেগুলো আছে এগুলো দিয়ে শুরু করেন, দেখবেন যে আপনি অনেক জায়গায় যেতে পারবেন। আদারওয়াইজ, আর এইখানে আরও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার জানেন, যে আমাদের কিন্তু বাংলাদেশের কথা বলি সিম্পলি, মানে কাজ স্কিল পার্সনের অভাব নেই, কিন্তু মার্কেট প্লেসে গিয়ে ব্যর্থ। এর একটাই কারণ, মার্কেট প্লেস সম্পর্কে কিছুই বুঝি না, একেবারে কিছুই বুঝি না। শুধু কাজ জানলে হবে না, মার্কেট প্লেস। রাইট, আমার কোর্সে আমি সেভাবে সাজানো, আপনি হয়তো দেখছেন যে প্রথমে স্কিল, তারপর মার্কেট প্লেস, তারপর আউট অফ মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস, ওই যে একটা কমন কথা বলতেছিলাম না, যে আমি ডাটা স্ক্র্যাপিং শিখাইছি, আপনি গিয়ে গিগ তৈরি করছেন ডাটা স্ক্র্যাপিং উইথ পাইথন, ও কাজ পাবেন না। আর আপনাকে নক দিবে যখন ডাটা স্ক্র্যাপিং উইথ পাইথনে ক্লায়েন্টটা নক দিবে, তখন তখন আপনি পাইথনে স্ক্র্যাপ করে দিতে পারবেন না। প্রথমত আপনি কোনোভাবে তাকে জোর দিয়ে বললেন কাজটা দেন, পারবো, $5 কাজটা নিলেন, $10 কাজটা নিলেন, নিয়ে আপনি যখন পারলেন না, ক্যান্সেল হয়ে যাবে, সাথে সাথে ক্যান্সেল করে দেবেন। কারণ একটা প্রশ্ন ছিল ভাইয়া জানার জন্য। হ্যাঁ, বলছি এই যে ডেটা অ্যানালিস্টের যে কাজের কথা বলছেন, এখানে যে পাইথন বা পাওয়ার বিআই বা এসকিউএল যে ক্লাসগুলো আছে, এখানে তো বেসিক মোড যারা জানা না থাকে, এরা তো এখানে আসলে সুইচ করতে পারে না প্রথমত। এটার জন্য তো আমার আপনার বেসিক মোডটা দরকার হয়। এখন যাদের লক্ষ্য ডেটা অ্যানালিস্ট, এরা তো প্রথমত আপনার বেসিক মোড হিসেবে এই কাজে জয়েন করে পরবর্তীতে সুইচ করলে এটার জন্য তো বেনিফিট পাচ্ছি নাকি? সেটা অবশ্যই অবশ্যই। কারণ বলি, এখানে আমরা মনে করতে পারি যে, আমি আরেকটু উদাহরণ দিই, আপনারা যারা অ্যাডভান্স লেভেলে যাবেন না, অ্যাডভান্স লেভেলে গিয়ে যখন কাজ না পাবেন, তখন যে সমস্যাটা হবে, আপনি মানে চারিদিকে আর কিছুই পাবেন না। বাট আপনি যখন ডাটা এন্ট্রি শিখে আপনি অ্যাডভান্স লেভেলে এক সময় সুইচ করে যাবেন, তখন আপনার যে সুবিধাটা হবে, আমি আজকের ক্লাসে ধারণা দিচ্ছি যে আমার এই পাবলিকগুলো আমার টার্গেটের পার্সন, এই পাবলিকগুলো আমার টার্গেটেড পার্সন। সো আমি তাদেরকে লিঙ্কডইনে খুঁজে বের করে তাদেরকে ইমেইল করব। কিভাবে ইমেইল করব? তার ইমেইল করব। তার ইমেইলটা আমরা কোথায় পাবো? এই যে ডাটা এন্ট্রি কোর্সে আমরা শিখছি, তার ইমেইলটা কিভাবে বের করতে হয়। সো আমরা তখন অনেক ইজিলি ভাবে আমাদের মার্কেটিংটা সেরে নিতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা, তার মানে আপনার লিড কালেক্ট করে ওইভাবে আপনাদের ক্লায়েন্টগুলো হান্টিং করা। এটা শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং না, আমার পার্সোনালের ক্ষেত্রে না। আমি আপনাদেরকে দেখাইছি যে লিড জেনারেশনের কাজও মার্কেটে যথেষ্ট অ্যাভেলেবেল। আমি আপওয়ার্ক দিয়ে দেখাইনি, কারণ আপওয়ার্কে অনেক অ্যাডভান্স লেভেলের জায়গা, ওখানে গিয়ে আমরা যদিও শিখবো, তারপরে আমি আপওয়ার্ক নিয়ে দেখেন শুধুমাত্র ফাইবারে দেখাইছি যে কতগুলো কাজ মানুষ এখনো অ্যাভেলেবেল এবং কতগুলো কাজ কমপ্লিট করছে, দেখাই যাচ্ছে। তো ওকে, সো আবারও বলি, ভিডিও চ্যাট বক্সে একটা ফর্ম আছে, অবশ্যই ফর্মটা ক্রিয়েট করে রাখবেন, কারণ ওই ফর্মে আপনাদের আজকের ক্লাসের ভিডিও ডিটেলসটা, মানে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, আপনাদের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনাদের জন্য তো একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। সো আচ্ছা, এখন একটা কমন কোশ্চেন আছে লিঙ্কডইন প্রোফাইল নিয়ে। ওকে, বাংলাদেশ থেকে রিসেন্টলি যারা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন, তাদেরকে লিঙ্কডইনে রেস্ট্রিক্টেড করা হচ্ছে। কিন্তু এইটা সমস্যা কি, আমরা প্রপারলি লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করি না, প্রপার সিস্টেমে আসলে তৈরি করি না, যে কারণে। ওকে, সো
প্রপার সিস্টেমটা কি, ওখানে সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে অবহেলাটা হয়ে থাকে, আমি একটু শেয়ার করলাম ডিসপ্লেটা, কারণ কি দেখাচ্ছি। সো আমাদের যে অবহেলাটা হয়ে থাকে, আমরা ওই ফেসবুক ধরে নেই, লিঙ্কডইনটাকে ফেসবুক ধরে নেই। ওকে, ওদের যদিও টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট করছে, সেটা নিয়েও কথা বলবো, মানে ফেসবুক ধরে নিলে হবে না। এখানে আপনি একটা সেলফি তুলে ওই সেলফিটা পোস্ট করা প্রফেশনাল জায়গা হয় না। আপনার এখানে এক্সপিরিয়েন্স পার্টটা অ্যাড করতে হবে, এডুকেশন পার্ট, তো প্রত্যেকটা পার্ট আপনার যেখানে যেখানে আছে সব কিছু আপনাকে সেট আপ করতে হবে, না হলে আপনাকে স্প্যাম ধরে নেবে। আপনি একটা করলেন কি অ্যাবাউট সেকশন, আরেকজনেরটা কপি করে এসে আপনার সেকশনে বসাই দিলেন। এগুলোই এখন এআই সিস্টেম অটোমেটিকভাবে ওদের রোবোটিক সিস্টেম ডিটেক্ট করে ফেলবে আপনি কোথাও থেকে নেছেন। ওকে, সো যে জন্য লাস্ট টাইম যেটা হয়েছিল, আমার স্টুডেন্টরা একই কথা বলতেছিল। সো আমি যে কাজটা করছিলাম, এটা একটা লাইভ ক্লাসে আমি আমার আরেকটা আমার লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে দেখাইছিলাম। দেখেন, এই লিঙ্কডইন প্রোফাইলটা আমি ওদেরকে লাইভ ক্লাসে একেবারে দেখাই দিয়েছিলাম। এই যে, তো এই লিঙ্কডইন প্রোফাইলটা আমি ওদের লাইভ ক্লাস নিয়ে দেখাই দিয়েছিলাম যে কীভাবে সেট আপ করবেন, কীভাবে ক্রিয়েট করবেন। এইটা দেখেন, সেই লিঙ্কডইনটা এখনও পর্যন্ত স্টিল নাও কোনো সমস্যা নেই। অথচ আপনারা যখন ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনাদের দেখেন এখানে একটা ইমেজ, একটা কাভার ফটো, এগুলো সব ছোট ছোট বিষয়গুলো সেট আপ করতে হবে, না হলে আপনি যে প্রফেশনাল, তা আপনাকে ধরে নেবে কী করে। আপনার যে ডিটেলস, এখানে যে ডিটেলসটা লিখবেন, সেই ডিটেলসটা পারফেক্টলি দিতে হবে, আরেকজনের কাছ থেকে কপি করলে হবে না। এরপরে আপনার যে এক্সপিরিয়েন্স সেকশনগুলো অ্যাড করবেন, আপনার এক্সপিরিয়েন্স এখন কিছুই না থাকতে পারে, ফাইবার আপওয়ার্কে অ্যাড করে দেন, কোনো সমস্যা না। আপনাকে এখানে এমন না যে প্রুভ করতে হয় ফাইবারে কাজ করেন, এমন কিছু না। এখানে আপনি যেদিন ক্রিয়েট করছেন ওই দিন থেকে দিয়ে দেন যে আমি আজকে, বা এখান থেকে 10 দিন আগের থেকে আমি ফাইবারে কাজ করছি বা আপওয়ার্কে কাজ করছি। আপনারা এই করে দেন, এই ইন্টার্নশিপ তানবীর একাডেমি করে দেন, সেটাও তো দিয়ে দিতে পারবেন। ওকে, সো এইভাবে ছোট ছোট বিষয়গুলো যেখানে যা যা আছে সব কিছুই ধরে ধরে আপনাকে সেট আপ করতে হবে, না হলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা টিকবে না। এর পাশাপাশি বলি, অলরেডি যারা এখন আছে, অলরেডি যারা ক্রিয়েট করে ফেলছেন, ক্রিয়েট করে এখন সমস্যায় পড়ছেন, তাদের ক্ষেত্রে বলি, ওই সেম ল্যাপটপ যদি আবার ব্যবহার করেন বা ওই সেম ডিভাইস যদি আবার ব্যবহার করেন, তাহলে আপনি সমস্যায় পড়বেন। তবে একটা জিনিস করতে পারেন মোটামুটি, যদিও সেটা মানে 100-এ 100 না, তারপরে একটু বলি, ওইটা উইন্ডোজ দিয়ে নিয়ে এসে কানেকশানটা চেঞ্জ করে দিবেন, মানে যে ওয়াইফাইটা ছিলেন ওই ওয়াইফাইতে আর না গিয়ে নতুন কোনো একটা কানেকশানে গিয়ে একটু চেষ্টা করে দেখেন, হয়তোবা সলভ হতে পারে। আর লাস্ট উপায় কি জানেন, ক্রিয়েট করে একেবারে সর্বশেষ পারফেক্ট টু পারফেক্ট লাস্ট উপায়, ক্রিয়েট করে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশানটা করে নেন, মানে ব্লু ব্যাজ, যেটাকে দেখছেন কিনা জানি না, আমি লিঙ্কডইনে যাই একটু। আপনাদের যদি ই পাসপোর্ট থেকে থাকে, আবারও বলি ই পাসপোর্ট থেকে থাকে, তাহলে এই যে ভেরিফিকেশানটা আইকন, এটা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। সো এইটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল, এই যে ভেরিফিকেশান, এটা আপনি করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসপ্লে শেয়ার নাই, হ্যাঁ আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে। রাইট রাইট রাইট। আচ্ছা, এই যে লিঙ্কডইনে যে ভেরিফিকেশান, এই ভেরিফিকেশানটা যদি আপনি করে নেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। ওকে, সো এইটা আবার আরও অনেক জটিল ব্যাপার আছে। এইটা হলো আপনাকে অবশ্যই ই পাসপোর্ট থাকতে হবে, এরপরে আপনার ফোনটা কিন্তু অবশ্যই এনএফসি এনেবল থাকতে হবে। এনএফসি এনেবল মানে অনেকে হয়তো বা জানি যে আমরা বাইরের দেশে দেখছি, আমরা যেরকম এটিএমে গিয়ে কার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে টাকা ইত্যাদি ইত্যাদি, আর ওদের দেশে দেখছি কার্ডটা এরকম জাস্ট মেশিনে সোয়াই নিয়ে যায়, হয়ে যায়। ওইটা হলো এনএফসি এনেবল কার্ড। ওকে, সো আমাদের ফোনটাও এনএফসি এনেবল হতে হবে। ওকে, সো আর কারোর কোনো কোশ্চেন আছে? সো আমি বলবো, লিঙ্কডইনে যারা সমস্যায় পড়ছেন, যদি পাসপোর্ট থেকে থাকে ভেরিফিকেশনটা করে নেন, সলভ হয়ে যাবে। ওকে, আশা করি আমাদের মনে হয় তেমন কারো কোনো প্রশ্ন নেই। তো লাস্টে একটা কথা বলি, আপনারা তো অনেকেই ছিলেন, এখন তো মাত্র 30 জনের মতো আছেন, প্রায় 100 জনের কাছাকাছি চলে গেছিলেন। লিঙ্কডইনটাকে খুব প্রফেশনাল ভাবে দাঁড় করাতে হবে। লিঙ্কডইন থেকে যে কি পরিমাণ কাজ আসে, আসলে এটা কল্পনা করতে পারবেন না আপনারা। এটা আমি মাঝখানে একটা ক্লাসে ছিলাম, তো আমি লাস্টের দিকে আসলাম, লিঙ্কডইন সম্পর্কে আলোচনা হচ্ছিল, আমি দেখতেছিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতিদিন আমাকে 2-3 জন করে নক করে, ঠিক আছে, আমার লিঙ্কডইনে। এখন এইটা বলতে পারেন যে ভাই আপনি তো, আপনার প্রোফাইল তো দাঁড়াই গেছে বা অমুক তমুক একদম বাকদম, কিন্তু না ভাই, আমার লিঙ্কডইনে কিন্তু বেশি ফলোয়ার নাই, মাত্র 3400 না 3500 ফলোয়ার আছে। এইখান থেকে আমাকে কিন্তু প্রতিনিয়ত নক করে,
যেমন আমি এখন স্পেনে আছি, এই মাসেও আমার প্রায় 4 জনের মতো নক করছে আমার রিজন থেকে, আমার আশেপাশের এখানে প্রায় 4 জনের মতো, তারা জব অফার করছে ডাইরেক্ট, কিন্তু আমার তো আসলে জব করার ইচ্ছা নেই, এই জন্য আমি তাদের জবে আমি এগ্রি হইনি। তো দেখেন লিঙ্কডইনটা যে কত বড় কাজে লাগবে, যদি আপনি আনপ্রফেশনাল থাকেন তাহলে তো কোনো কাজে আসবে না, প্রফেশনাল ওয়েতে যদি আগান তাহলে দেখবেন পুরোপুরি দাঁড়ায় যাবে। যেমন আমার লিঙ্কডইনটা মানুষের কাছে কেন যায়, কিসের জন্য যায়, আমাকে কারা নক করতেছে, আমি ডাটা অ্যানালিস্ট আমি একজন ডাটা অ্যানালিস্ট রিলেটেড আমি কিন্তু কন্টেন্ট তৈরি করি, ডাটা অ্যানালিস্ট রিলেটেড আমি পোস্ট দিই। এখন এই কন্টেন্টগুলো, এই পোস্টগুলো বা সবার কাছে কিন্তু চলে যায়। তা যখন আপনি প্রথম দিকে থাকবেন, আপনি যখন লিডগুলো কালেক্ট করবেন, এই যে লিডগুলোর প্রসেস তো আপনাদের জানাবে বিভাস ভাই, তো প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাকে এইভাবে নক করতে হবে। আমি কিন্তু প্রথম দিকে যখন লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করি, আমি যে কাজটা করছি, এরকম 100 জনের কাছে আমি রিকোয়েস্ট দিছি বা 100টা লিড কালেক্ট করে আমি নক করছি। সেই 100 জনের কাছ থেকে আমি প্রায় 7-8টা রেসপন্স পাইছিলাম, এবং সেই 7-8টা রেসপন্স বলতে আমি আসলে কাদের নক দিয়েছিলাম, আমি নক দিয়েছিলাম কিন্তু বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে যারা চাকরি করে, কারণ আমার ক্লায়েন্ট হলো এইচআর এ যারা জব করে, তারা এইচআর পিপলদের আমি নক দিয়েছিলাম। 100 জনের ভিতর থেকে আমি 7 জায়গা থেকে কিন্তু কর্পোরেট ট্রেনিং এর প্রস্তাব পেয়েছিলাম। এটা আমার একদম প্রথম দিকের কথা বলতেছি, তখন আমার ফলোয়ার্স হয়তো বা 400-500 এমন ছিল। তো এই যে 7টা ট্রেনিং পাইছি, 7টা ট্রেনিং এ আমার কিন্তু প্রায় আলহামদুলিল্লাহ 2-3 লাখ টাকা ইনকাম হয়ে গেছে কয়দিনের ভিতর, 2 মাসের ভিতরে। তো এটা আমার প্রথম দিকের কথা বলি। এখন কিন্তু আমি কাউকে রিকোয়েস্টও পাঠাই না, কাউকে কিচ্ছু করি না, জাস্ট পোস্ট দিই, আমাকে নক করে। আমি তো ভাই এখন অফারই নিই না, ডাইরেক্ট কথা বলতে গেলে আমি মেসেজই দেখি না অনেকের, এমন অবস্থা। তো এই লিঙ্কডইনকে ভালোভাবে দাঁড় করান, এটা আপনারা আমাদের একাডেমিতে আসেন বা না আসেন, এটা আপনাকে দাঁড় করাতে হবে ভাইয়া। লিঙ্কডইন যে কি জিনিস, এটা ভালোভাবে যদি দাঁড় হয়, আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না, ও জায়গা থেকেই সব করে ফেলতে পারবেন। কিসের ফাইবার, কিসের আপদ? আমাদের এখন বেশি লিড আসে কোথা থেকে জানেন? আমাদের এখন বেশি লার্নার আসে কোথা থেকে? একাডেমিতে। আমি লিঙ্কডইনে পোস্ট দিই, আমি অ্যালগোরিদম থেকে তো আমরা ওইটা দেখি, মানে কিছু আছে, পিক্সেল আছে, এগুলো থেকে আমি দেখি। আমার লিঙ্কডইন থেকেই কিন্তু বেশি আসে, আমার ফেসবুক থেকে তেমন আসে না, আমার ইউটিউব থেকেও, আমার ইউটিউবে এত সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউব থেকেও তেমন আসে না, আমার লিঙ্কডইন থেকেই আসে, এত কম ফলোয়ার্স, তারপরে মানে ওটা একটা প্রফেশনাল জায়গা। ঠিক আছে, তো যতটুকুন শুনলাম, কি আলোচনা হলো জানি না। আর আপনারা যারা যে কয়জনই আছেন, ফর্মটা পূরণ করে দিয়েন। যদি কেউ আগ্রহ থাকেন আমাদের এই কোর্সটি করার, আপনাদের একটা ডিসকাউন্ট অফার করব আমরা ইমেইলে, আশা করি ডিসকাউন্টটা লুফে নেবেন। নেক্সট টাইম কিন্তু আর এই ডিসকাউন্ট থাকবে না, আমার যেটা মনে হয়। আমরা ডিসকাউন্ট, আমাদের প্র্যাকটিস নাই, আমাদের তানভীর একাডেমিতে কিন্তু ডিসকাউন্টের কোনো প্র্যাকটিস নেই। যারা এখানে আছেন, কয়েকজন পুরাতন লার্নার আছেন, অনেক রিকোয়েস্ট করেন, আমরা কিন্তু ডিসকাউন্ট দিই না। সুতরাং এই সুযোগটা লুফে নেওয়া দরকার। তো সবাই ভালো থাকবেন, আমরা সেশনটা এন্ড করে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে।